নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্র আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের 43 পর্ব। হায় রে, টাকা দান করা আর সেই টাকার সদ্ব্যবহার হওয়া সে এক জিনিস নয়, তা যদি সদানন্দ জানত। সংসারে যারা সদানন্দ হয়ে জন্মায় তারা বোধহয় তা জানতে পারেও না। সদানন্দরা যখন দান করে তখন তার ভালো মন্দ খতিয়ে না দেখেই দান করে। খতিয়ে দেখে কারা? যারা রাজনীতি করে। কিন্তু সদানন্দরা যে শুধু বিদ্রোহ করতেই জানে। রাজনীতি করবার জন্যে তো সংসারে প্রকাশ মামারাই আছে। তাই প্রকাশ মামা তখনও সদানন্দের পেছন পেছন চলেছে। তখনও তার পেছু ছাড়েনি সে। নবাবগঞ্জ থেকে হেঁটে গিয়ে দুজনে বাসে উঠেছে। তখনও তার মুখে ওই একই কথা, হ্যাঁ রে, টাকাগুলো তুই এইভাবে 9-6 করে ফেলবি? জামাইবাবু কত করে টাকা উপায় করে গিয়েছিল, আর সেই টাকা দিয়ে তুই এই ভূত ভোজন করাবি? সদানন্দ বললে, তুমি আমার সঙ্গে কেন ঘুরছো মামা? তোমাকে তো আমি বলেছি টাকা তুমি পাবে না। প্রকাশ মামা বললে, কেন পাবো না? নবাবগঞ্জের ওই ছোট লোকগুলোকে অতগুলো টাকা দিতে পারলি, আর আমি তোর মামা হই, আমাকে দিতে পারবি না? আমি তোর কেউই নয় রে। ছোটবেলা থেকে তোকে আমি কত আদর করেছি, কত জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছি, সব তুই একদম ভুলে মেরে দিলি। সদানন্দ বললে, তোমাকে আমি টাকা দেব না, আমি রাধাকে টাকা দেব। রাধা? হ্যাঁ, যাকে তুমি তার বাড়ি থেকে ফুসলে নিয়ে এসে রানাঘাটের বাজারের বস্তিতে রেখেছিলে। সেসব কথা তুই জানলি কি করে? সদানন্দ বললে, আমি একদিন রাধার বাড়িতে গিয়েছিলাম, তখন সে আমাকে সব বলেছে। তাকে আমি কিছু টাকা দিয়ে যাব। প্রকাশ মামা হেসে উঠল হো হো করে। বললে, কিন্তু তাকে আর তুই খুঁজে পাবি কি করে? কেন, রানাঘাটে গিয়ে? প্রকাশ মামা বললে, আরে সে তো মারা গেছে কবে, কবে মরে ভূত হয়ে গেছে। বরঞ্চ তার টাকাগুলো তুই আমাকে দি, আমাকে দিলেই তাকে দেওয়া হয়ে যাবে। কথাগুলো বলে এত জোরে হেসে উঠল যে মনে হলো প্রকাশ মামা যেন মৃত্যুকেও ব্যঙ্গ করছে। প্রকাশ মামার কাছে চিরকাল জন্ম মৃত্যু সবকিছুই ব্যঙ্গের জিনিস। জীবনটাই প্রকাশ মামার কাছে একটা প্রহসন। প্রকাশ মামার কাছে একটা জিনিসই কেবল সত্যি, তা হলো টাকা। টাকাই প্রকাশ মামা সারা জীবন চেয়েছে, আর সেই টাকাই প্রকাশ মামা পায়নি। পায়নি বলে টাকাটাকেই সারা জীবন ভজনা করে চলেছে। কদিন ধরে পরিশ্রম হচ্ছিল খুব। কোথায় সেই কোর্ট, কোথায় ব্যাংক, আর কোথায় উকিল মুহুরি ম্যাজিস্ট্রেট কলকাতা নবাবগঞ্জ। কোথায় কখন ঘুমিয়েছে, কোথায় কি খেয়েছে, কিছুরই কিছু ঠিক ছিল না। কখন যে সদানন্দ কোথায় যাবে তারও কোনো ঠিক নেই। অথচ অতগুলো টাকা পেয়েছে, তাকে একলা ছেড়ে দেওয়া যায় না। যাকে হাতের কাছে পাবে তাকেই হয়তো টাকাগুলো বিলিয়ে দেবে। অথচ হায় রে পোড়া কপাল, পাশেই এত বড় একটা অভাবী লোক রয়েছে, তার দিকে একবার ফিরেও তাকাচ্ছে না সদানন্দ। ভাবতে ভাবতে প্রকাশ মামা কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল ছিল না। হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই ধর্মর করে উঠে বসেছে। কোথায় গেল সদানন্দ? সদানন্দ কোথায় গেল? মনে আছে, সদানন্দর সঙ্গে সে রেলবাজার স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। তারপর চলন্ত ট্রেনের দোলানিতে কখন সে অকাতরে ঘুমিয়ে পড়েছিল জানতে পারেনি। ট্রেনটা তখনও চলেছে। আশেপাশের লোকগুলোর দিকে চেয়ে দেখল সে। সবাই রয়েছে, শুধু সেই নেই। একজনকে জিজ্ঞেস করলে, হ্যাঁ মশাই, আমার পাশে ফর্সা লম্বা মতন এক ভদ্রলোক বসেছিলেন, তিনি কোথায় গেলেন বলতে পারেন? কেউ বলতে পারলে না। যে যার নিজের ধান্দা নিয়ে ব্যস্ত। কে আর খবর রাখতে যাবে পরের ব্যাপার? বললে, না মশাই, আমি দেখিনি।
কিন্তু একজন ভদ্রলোক দেখেছিল। বললে, আপনার পাশে বসেছিলেন তো, লম্বা ফর্সা গায়ের রং? হ্যাঁ হ্যাঁ, তিনি তো একটা স্টেশন আসতেই নেমে গেলেন। কোন স্টেশনে নেমে গেলেন? কোন স্টেশন বলুন তো? ভদ্রলোক বললে, তা তো মনে নেই। প্রকাশ মামার মনে হলো পরের স্টেশনেই সে নেমে যাবে, কিন্তু সেখানে নেমেই বা কি হবে? কোথায় খুঁজবে তাকে? তার চেয়ে কলকাতায় চলে যাওয়াই ভালো। কলকাতায় গিয়ে বরং সেই ধর্মশালায় গিয়ে খোঁজ নেবে। যেখানেই সদা যাক, শেষ পর্যন্ত সেই ধর্মশালাতেই তো তাকে যেতে হবে। শিয়ালদা স্টেশনে নেমে আর কোথাও দাঁড়ালো না প্রকাশ মামা। একটা ট্রাম ধরে সোজা একেবারে বড়বাজারে গিয়ে নামল। বড়বাজারের ট্রাম রাস্তায় নেমে সেখান থেকে সোজা পাথুরেপটির ধর্মশালাতে। পাঁড়েজি, পাঁড়েজি বলে ডাকতে ডাকতে প্রকাশ মামা একেবারে ধর্মশালার ভেতরে গিয়ে ঢুকে পড়ল। পাঁড়েজি বেরিয়ে এসে বললে, বাবুজি এসেছে? প্রকাশ মামা বললে, আমি আগে এসে পড়লুম, পরে বাবুজি আসবে। কেন, বাবুজি কোথায় গেল? প্রকাশ মামা বললে, আমাকে পাঠিয়ে দিলে বাবুজি পরে আসবে বললে। তা আমি তোমার এখানে কদিন থাকবো পাঁড়েজি? আমাকে তুমি চিনতে পেরেছ তো? আমি সেই তোমার বাবুজির মামা। আমার নাম প্রকাশ মামা। কি করব বলো, ভাগ্নেকে ফেলে তো আমি চলে যেতে পারি নে। পাঁড়েজি বললে, তা থাকুন না, আমার তো ঘর খালি রয়েছে, আমি দরজা খুলে দিচ্ছি। প্রকাশ মামা বললে, শুধু থাকতে দিলে তো চলবে না পাঁড়েজি, আমাকে একটু খেতেও দিতে হবে। আমি খাবো আর কোথায় বলো? তোমার কাছেই যা হোক দুটি খাবো। ঠিক আছে বলে পাঁড়েজি চলে গেল। কিন্তু প্রকাশ মামার মনে মনে কেমন যেন সন্দেহ হতে লাগলো। শেষ পর্যন্ত সদা এখানে আসবে তো? কিন্তু যদি না আসে, যদি অতগুলো টাকা কাউকে দিয়ে দেয়? মুহূর্তে কেন সে অমন করে ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে? ঠিক ওই সময় কি ঘুমিয়ে পড়তে হয় রে? আর 1 ঘন্টা জেগে থাকলে তো এই সর্বনাশটা তার হতো না। প্রকাশ মামা মনে মনে আবার মা কালীকে ডাকলে, মা, একটু দেখো মা, আমি বড় দুঃখী ছাপোষা মানুষ। আমার ছেলে মেয়ে বউ নিয়ে সংসার। আমি তোমাকে যে হিসেবটা দিয়েছি তা তোমার নিশ্চয়ই মনে আছে মা। 1 লাখ টাকা দিয়ে আমি একটা বাড়ি করব, আর বাকি থাকলো 3 লাখ। সে 3 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে দেব। তার থেকে 1000 তিনেক টাকার মতন সুদ আসবে মাসে। তখন সেই টাকার সুদ খাবো। আর একটা কথা, দিশি মাল আর খাবো না মা, আমি শুধু হুইস্কি খাবো। দিশি খেয়ে খেয়ে আমার জিভে মরচে পড়ে গেছে মা, একেবারে মরচে পড়ে গেছে। নৈহাটির বাড়িতে তখন নয়নতারা স্থির সিদ্ধান্ত করে ফেলেছে। সে সিদ্ধান্ত আর বদলাবে না সে। যে মানুষ তার সঙ্গে মিথ্যাচার করেছে, যে মানুষ তাকে পদে পদে ঠকিয়েছে, তার সঙ্গে আর কোনো মতে সে সংসার করবে না। নিখিলেশ সকালবেলায় যথারীতি অফিসে চলে গিয়েছিল। বহুদিন ধরেই দুজনের মধ্যে কোনো কথা হয়নি। না হোক, তাতে নয়নতারার কিছু আসে যায় না। কিন্তু আর সে এখানে থাকবে না। এখানে থাকা মানেই তো নিজেকে বিক্রি করে দেওয়া। তার চেয়ে এখান থেকে চলে গিয়ে সে মালাদের বোর্ডিং হাউসে গিয়ে উঠবে। জায়গা হয়তো নেই সেখানে, কিন্তু মালা তার বন্ধু, একটা জায়গা সে তাকে করে দেবেই। কয়েকটা কাপড় সে খবরের কাগজ দিয়ে মুড়ে নিলে। আর কিছু তার সঙ্গে নেবার দরকার নেই। অফিস থেকে মাইনে নিয়ে বাকি জিনিসগুলো সে সময় মতো কিনে নেবে। কিসের জন্যে এমন মানুষের সঙ্গে এখানে থাকা? গিরিবালাকে ডেকে নয়নতারা বললে, গিরিবালা শোনো, তুমি তোমার মেয়ের কাছে একটু যাবে বলেছিলে না? আজকে যেতে পারো। আজকে আমার কোনো কাজ নেই, তুমি সন্ধেবেলা এলেই আমার চলবে। গিরিবালা খুব খুশি। তার মেয়ে অন্য একজনের বাড়িতে কাজ করে, বেশ কিছু দূরে। অনেকদিন মেয়েকে দেখেনি সে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে গিরিবালা চলে গেল। নয়নতারা সদর দরজা বন্ধ করে দিলে। তারপর শাড়িটাও বদলে নিলে। আর একটু পরেই সে বেরিয়ে যাবে। গিয়ে স্টেশন থেকে 2টো ট্রেন ধরবে, সেখান থেকে একেবারে কলকাতায়। দরজাটা অবশ্য খোলা পড়ে থাকবে। হয়তো চোর ডাকাত ঢুকবে। তা ঢুকুক। এ সংসারে যখন সে আর থাকছে না, তখন এখানে চুরি হলেই বা কি, আর ডাকাতি হলেই বা কি, তার বয়ে গেল। একদিন নিখিলেশের জন্য সে অনেক করেছে,
তার যখন কোনো প্রতিদান সে পায়নি, তখন আর তার নিখিলেশের জন্য মায়া কিসের? গিরিবালা অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে। নয়নতারা একটা ব্যাগের ভেতর কাপড়ের বান্ডিলটা পুড়ে নিয়ে উঠল। তারপর উঠোনে এসে দাঁড়ালো। মাথার উপরে ঝাঁঝা করছে রোদ। নয়নতারার মনের ভেতরেও সেই ঝাঁঝের ছোঁয়াচ এসে উত্তাল হয়ে উঠল। যাক, সমস্ত রসাতলে যাক, যাক, আর কোনো শৃঙ্খল নেই তার কোথাও। গিরিবালা এসে হয়তো অবাক হয়ে যাবে, তারপর নিখিলেশ এসেও আরও অবাক হয়ে যাবে সব শুনে। একটা চিঠি অবশ্য লিখে রেখে গেলে হতো, কিন্তু না। কেন লিখতে যাবে? কাকে লিখতে যাবে? নিখিলেশকে? নিখিলেশ তার কে? কেউ না। হঠাৎ বাইরের দরজায় কড়া নড়ে উঠল। এই অসময় আবার কে এলো? গিরিবালা নাকি? গিরিবালা হয়তো কোনো জিনিস সঙ্গে নিয়ে যেতে ভুলে গেছে, সেটা নিতে এসেছে। কে? গিরিবালা? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেই অবাক হয়ে গেছে নয়নতারা। সামনেই দাঁড়িয়ে আছে সদানন্দ। সদানন্দকে হঠাৎ দেখে নয়নতারা স্তম্ভিত হয়ে গেছে। সেই মুহূর্তে কোনো কথাই তার মুখ দিয়ে বেরোতে পারল না। কিন্তু সদানন্দ নিজেই আগে কথা বললে। বড় অসময়ে এসে পড়েছি আমি। তারপর নয়নতারার শাড়ি সাজগোজ দেখে কি একটা অনুমান করলে। বললে, তুমি কোথাও বেরোচ্ছিলে নাকি? তবু নয়নতারার মুখে কোনো কথা নেই। হাতের কাপড়ের ব্যাগটা সে তখন লুকোতে ব্যস্ত। সদানন্দ আবার জিজ্ঞেস করলে, আমি সকালবেলা ট্রেনেই আসতে চেয়েছিলাম, কিন্তু রেলবাজার থেকে সে ট্রেনটা ধরতে পারিনি। তা তুমি বুঝি আজকে অফিসে যাওনি? নয়নতারা পেছন ফিরে নিজের ঘরের দিকে যেতে যেতে বললে, এসো, ভেতরে এসো। সদানন্দ জিজ্ঞেস করলে, নিখিলেশবাবু? নিখিলেশবাবু কোথায়? তাঁর আসতে একটু দেরি আছে, তুমি এসো বলে নয়নতারা সোজা নিজের ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে। সদানন্দকেও যেতে হলো তার পিছন পিছন। সদানন্দকে একটা চেয়ারে বসতে বলে নয়নতারা একটু দূরে আলমারিটার কোল ঘেঁষে দাঁড়ালো। বললে, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তোমার শরীর কেমন আছে? সদানন্দ বললে, ভালো। নয়নতারা বললে, কই, তুমি বসছো না যে? বসো, এই চেয়ারটাতে বসো। সদানন্দ বললে, আমি বসতে আসিনি, শুধু দুটো কথা বলে চলে যাব। নয়নতারা বললে, এত দূর থেকে এসেছো, একটু বসবে না? সদানন্দ বললে, কিন্তু তুমি যে দাঁড়িয়ে রইলে। নয়নতারা বললে, আমি না বসলে বুঝি তোমার বসতে নেই? আচ্ছা, এই আমি বসছি, হলো তো, এবার তুমি বসো। সদানন্দ এবার বসল। বললে, সত্যি বলছি, আমি তোমার এখানে বসবো বলে আসিনি। আর তাছাড়া। নয়নতারা বললে, তাছাড়া কি? বলতে বলতে থেমে গেলে যে। সদানন্দ বললে, তাছাড়া এখন এখানে বসবাসের অধিকারও তো আমার নেই। নয়নতারা স্বীকার করলে, তা অবশ্য নেই, কিন্তু এককালে তো সে অধিকার ছিল। সদানন্দ বললে, তা হয়তো ছিল। আবার হয়তো বলছো কেন? এককালে আমাকে 7 পাকে বেঁধে তুমি তো আমার ওপর তোমার অধিকার প্রতিষ্ঠা করেছিলে। সদানন্দ বললে, সেসব পুরনো কথা এখন কেন আবার তুলছ? নয়নতারা বললে, ঠিক বলেছ, তবে তুমি অধিকারের কথা তুললে বলেই আমার এত কথা বলতে হলো। সদানন্দ বললে, এতদিন পরেও দেখছি তুমি কিছু ভুলে যাওনি। নয়নতারা বললে, পুরুষ মানুষ হলে অবশ্য ভুলেই যেতুম, কিন্তু মেয়ে মানুষ হয়ে জন্মেছি, ভুলব কি করে বলো? সদানন্দ বললে, আমি কিন্তু ভুলে যাইনি, পুরুষ মানুষ হলেও আমি কিছুই ভুলতে পারিনি। নয়নতারা বললে, তুমি মহানুভব, মহাপুরুষ, তোমার সঙ্গে কার তুলনা? সদানন্দ বললে, শেষকালে তুমিও আমাকে ঠাট্টা করতে আরম্ভ করলে, আমাকে ভুল বুঝলে। নয়নতারা বললে, ছি, এত কাণ্ডের পরেও আমার সম্বন্ধে তোমার এই ধারণা? সদানন্দ সে কথার উত্তর না দিয়ে অন্য কথা জিজ্ঞেস করলে, নিখিলেশবাবু কোথায়? নয়নতারা বললে, দেখছি তুমি আমার কথা এড়িয়ে যেতে চাইছ। এড়াচ্ছি না, শুধু জিজ্ঞেস করছি নিখিলেশবাবু কোথায়। একবার তো বলেছি সে অফিসে গেছে, তার অফিস থেকে আসতে দেরি হবে।
তবু আবার সেই একই কথা জিজ্ঞেস করছো কেন? অফিসে যারা যায় তারা কি দুপুরবেলা বাড়ি থাকে? তুমি কি তার সঙ্গে দেখা করতে এসেছো? সদানন্দ বললে, হ্যাঁ, তার সঙ্গেও আমার দরকার ছিল, তোমার সঙ্গেও আমার দরকার। নয়নতারা বললে, তার সঙ্গে দরকার থাকলে ভোরবেলা এলেই পারতে। তা তো আসতে পারতুম, কিন্তু ওই যে বললুম, যেখানে গিয়েছিলুম সেখানে একটু দেরি হয়ে গেল বলে আগের ট্রেনটা ধরতে পারলুম না। ভেবেছিলুম তোমাদের কারোর সঙ্গে দেখা হবে না, কারণ আমি জানতুম তুমিও অফিসে যাও। তাহলে এ সময় আসতে গেলে কেন? ভেবেছিলুম স্টেশনের প্ল্যাটফর্মে আর কতক্ষণ অপেক্ষা করব, তার চেয়ে তোমার বাড়িতে এসে তোমার ঝিয়ের হাতে একটা চিঠি লিখে রেখে দিয়ে চলে যাব। চিঠি? হ্যাঁ, একটা চিঠিতে সবকিছু কথা লিখে রেখে চলে যাবার ইচ্ছেই ছিল, কিন্তু ঘটনাচক্রে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। নয়নতারা বললে, দেখা হয়ে খুবই খারাপ হলো না? সদানন্দ বললে, কেন, খারাপ কেন হতে যাবে? নয়নতারা বললে, দেখা না হলে আমার মুখ দেখবার দায় এড়াতে পারতে। সদানন্দ বললে, অমন করে কথা বলছো কেন? তোমার মুখ দেখতে কি আমার ভালো লাগে না? ভালো লাগে? সত্যিই বলছো ভালো লাগে? সদানন্দ বললে, থাক, ওসব কথা থাক। নয়নতারা বললে, না, ওসব কথা থাকবে কেন? বলো, আমার মুখ দেখতে তোমার ভালো লাগে কিনা বলো। সদানন্দ বললে, ও কথা বারবার জিজ্ঞেস করো না। কেন, জিজ্ঞেস করলে দোষ কি? সদানন্দ বললে, না, জিজ্ঞেস করতে নেই। নয়নতারা বললে, কেন জিজ্ঞেস করতে নেই? আমার বিয়ে হয়ে গেছে বলে? সদানন্দ বললে, আমার এইসব কথা বলতে ভালো লাগছে না, তুমি তো জানো আমার জীবনটাই অভিশপ্ত। নয়নতারা বললে, তার জন্যে তো তুমি নিজেই দায়ী। সদানন্দ বললে, না, তুমি ভুল বলছো, তুমি সব জেনেও আমাকে দোষী করছো। আমি কি স্বাভাবিক হতে চাইনি? আমি কি আর 5 জনের মতো বিয়ে করে সুখে সংসার করতে চাইনি? আমি কি চাইনি যে আর সবাই যেমন সুখ দুঃখে পৃথিবীতে বেঁচে থাকে, পাপ পুণ্য ভালো মন্দ নিয়ে সংসার করে, তেমনি আমিও করি? আমি তো তাই চেয়েছিলুম। নয়নতারা বললে, তাই করলেই তো ভালো হতো, তাহলে আমার জীবনটা আর এমন করে নষ্ট হয়ে যেত না। সদানন্দ অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলে, নষ্ট? তোমার জীবন নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়নি? কেন, তুমি তো আমার হাত থেকে মুক্তি পেয়ে গিয়ে বেঁচেছ। তুমি আমার চেয়ে ভালো স্বামী পেয়েছ, তিনি তোমায় লেখাপড়া শিখিয়ে ভালো চাকরি করিয়ে দিয়েছেন। তুমি তো বেশ সুখেই কাটাচ্ছ। তোমার জীবন নষ্টটা হলো কোথায়? বরং আমার স্ত্রী হয়ে থাকলে তো সেই শ্বশুর শাশুড়ির তাঁবে থেকে সারাদিন ঘোমটায় মুখ ঢেকে কাটাতে হতো, সূর্যের মুখ পর্যন্ত দেখতে পেতে না। এমন করে স্বাধীনভাবে রাস্তায় ঘাটে ট্রেনে যখন খুশি যেখানে খুশি ঘুরতেও পারতে না। বিয়ে করে তুমি বেশ ভালোই আছো। নয়নতারা চোখ দুটো ছলছল করে উঠল। বললে, বাইরে থেকে সবাই তাই ভাবে। সদানন্দ বললে, তুমি ঠিকই বলেছ নয়নতারা, বাইরে থেকে যা দেখি সেটা মোটেই আসল দেখা নয়, কিন্তু সংসারে সবাই সবাইকে আমরা বাইরে থেকে দেখেই তো বিচার করি। তাই তো আমি সকলের চোখে পাগল। তোমার মতো স্ত্রী পেয়েও আমি তোমার সঙ্গে সংসার ধর্ম করলুম না। এও বাইরের লোকের কাছে একরকম পাগলামি বই কি। নয়নতারা একথার জবাবে কিছুই বললে না, শুধু চুপ করে রইল। সদানন্দ বললে, কিন্তু বাইরের লোকে যাই বলুক, আজ তোমাকেই আমি জিজ্ঞেস করি, তুমিও কি আমাকে তাই বলবে? আমার এইসব কাজকে কি তুমিও পাগলামি বলবে? তবু নয়নতারা কোনো উত্তর দিলে না। সদানন্দ বলতে লাগলো, বলো, জবাব দাও, অমন চুপ করে থেকো না, একটা কিছু বলো তুমি। নয়নতারা বললে, আমি কি বলবো? সদানন্দ বললে, কেন, বলতে পারো না কেন কপিল পায়রা পোড়া গলায় দড়ি দিয়ে মরে? কেন মানিক ঘোষ ফটিক প্রামাণিক চৌধুরীদের অত্যাচারে পাগল হয়ে যায়? কেন আমাদের ফুলশয্যার রাত্রে কালীগঞ্জের বউ খুন হয়ে যায়? কি দোষ করেছিল তারা? কার সুখ শান্তির পথে তারা কাঁটা হয়েছিল? তাদের সর্বনাশের জন্য কারা দায়ী? কে তার দায়ভাগ নেবে?
কে তার প্রায়শ্চিত্ত করবে? নয়নতারা এতক্ষণে কথা বললে। জিজ্ঞেস করলে, তা এত লোক থাকতে অন্যের পাপের দায় তুমি নিতে যাবে কেন? সদানন্দ বললে, তা আমি যদি না নিই তো কে সে দায় নেবে? কেন, আর কেউ নেই? মাথার ওপর তো ভগবান আছেন, তিনি তো সব দেখছেন, তিনি তার বিচার করবেন। কিন্তু তুমি কি বলতে চাও ভগবানের ওপর সব ভার ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্ত থাকব? তাহলে তোমার সেই ভগবান আমাদের বুদ্ধি বা দিয়েছেন কেন, বিচার শক্তি দিয়েছেন কেন? নয়নতারা বললে, ওই যা দেখেছ, কথা বলতে বলতে একেবারে ভুলে গিয়েছি। তুমি বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। সদানন্দ বললে, না, তার দরকার নেই। একদিন এখানে এসে তোমাদের ওপর অনেক অত্যাচার করে গিয়েছি, তার প্রায়শ্চিত্ত করতেই আমি নিখিলেশ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি যখন নেই তখন আর কি করব, আর একদিন বরং আসব। এখন আমি যাই। বলে সদানন্দ উঠে দাঁড়াচ্ছিল, কিন্তু নয়নতারা উঠতে দিলে না, জোর করে বসিয়ে দিলে। বললে, না, তুমি বসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কথা আমার সঙ্গে? নয়নতারা বললে, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার এমন সুযোগ হয়তো আর কোনোদিন কখনো আসবে না। আর ঠিক এমনি দিনে তুমি এসেছো যখন আমিও অফিসে যাইনি, বাড়িতে একলা রয়েছি। সদানন্দ বললে, সত্যিই তো, অফিসে যাওনি বা কেন? নয়নতারা বললে, সেই কথা বলবার জন্যই তো আমি তোমাকে বসতে বলছি। জানো, আমি আর কোনোদিন অফিসে যাবও না। সে কি, অফিসে যাবে না কেন? নয়নতারা বললে, আর তাছাড়া তুমি একটু পরে এলে হয়তো আমার সঙ্গে তোমার দেখাও হতো না। আমি এ বাড়ি ছেড়ে এখনই চলেই যাচ্ছিলাম। এই দেখো, আমার কটা কাপড় ব্লাউজ এই ব্যাগটায় পুরে নিয়ে বাড়ি থেকে এখনই বেরিয়ে যাচ্ছিলাম। উঠোনে নেবে সবে সদর দরজাটা খুলতে যাচ্ছিলাম, এমন সময় তোমার কড়া নড়ে উঠল। এমনকি আমিও চলে যাব বলে আমার ঝিকে পর্যন্ত বাইরে দিয়েছি। তা জানো? সদানন্দ বললে, কেন, কোথায় যাচ্ছিলে? নয়নতারা বললে, জানি না কোথায় যাচ্ছিলুম। এখন আমার এমন অবস্থা হয়েছে যে নরকে যেতেও আমার আপত্তি নেই। এর চেয়ে নরকও বুঝি আমার কাছে ঢের ভালো। সদানন্দ যেন স্তম্ভিত হয়ে গেল। বললে, হঠাৎ তোমার মনের অবস্থা এরকম হলোই বা কেন? নয়নতারা বললে, তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ, সব তোমার জন্যে। সদানন্দ বললে, কিন্তু আমি কি দোষ করলুম? তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ বাদে এমন কিছু করবার কল্পনাও তো আমি কখনো করিনি। আমি যখন ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলুম তখন তুমি নিজেই তো আমাকে এখানে তোমার বাড়িতে এনে তুলেছিলে। তবু আমার জ্ঞান থাকলে আমি কিছুতেই আসতুম না, রাস্তায় বরং মরে পড়ে থাকতুম, তবু তোমার এখানে আসতুম না। নয়নতারা বললে, তা আমি জানি। তুমি বরাবর আমাকে ঘেন্না করো, তাও আমার অজানা নয়। সদানন্দ বললে, না, সেজন্যে নয়। আমি চেয়েছিলাম তুমি সুখী হও। আমার সঙ্গে বিয়ে হওয়ার ফলে তোমার কপালে যে কষ্টভোগ হয়েছিল সেসব আমি নবাবগঞ্জের দিদিমার কাছে আগেই শুনেছিলাম। তা তুমি কি আগে জানতে যে আমার আবার বিয়ে হয়ে গিয়েছে? সদানন্দ বললে, না, সেটা জানলুম তোমার এখানে রোগশয্যায় শুয়ে শুয়ে। তোমরা পাশের ঘরে যা সব কথা বলতে সব আমার কানে আসতো। তোমাদের কথাবার্তা হয়তো আমি জানতে পেরেছিলাম নিখিলেশ বাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়ে গিয়েছে। তিনি তোমাকে চাকরি করে দিয়েছেন। তুমি আমার জন্য তোমার গলার হাড় বাঁধা দিয়ে আমার চিকিৎসার খরচ চালাচ্ছ। আমার বিয়ের কথা শুনে তোমার কি খুব কষ্ট হয়েছিল? সদানন্দ বললে, না, বরং আনন্দই হয়েছিল। আনন্দ হয়েছিল? হ্যাঁ, তা আনন্দ হবে না? আমি তোমাকে স্ত্রীর প্রাপ্য মর্যাদা দিতে না পারলেও অন্য একজন কেউ তোমাকে সেই মর্যাদা দিয়েছে, এ জানতে পারলে আনন্দ হবে না? কথাগুলো শুনে নয়নতারা কেমন গম্ভীর হয়ে গেল। সে মুখটা নিচু করে নিলে। বললে, না, তোমার ধারণা ভুল। ভুল? হ্যাঁ, তুমি জানোই না তাই ও কথা বলছো। জানলে আর বলতে না। স্ত্রীর মর্যাদা পাওয়া আমার কপালে নেই। সদানন্দ অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলে, কেন? নিখিলেশ বাবু তো বেশ ভালো লোক। তিনি নিজে তোমাকে লেখাপড়া শিখিয়েছেন।
পরীক্ষায় পাশ করিয়েছেন, পাশ করে তোমাকে চাকরি করে দিয়েছেন। তিনি তোমার জন্য যা করেছেন তা কজন স্বামী করে? সেদিক থেকে তো আমার চেয়ে তোমার অনেক ভালো স্বামী। নয়নতারা বললে, না, তুমি জানো না, ও যা কিছু করেছে সব ওর নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমাকে এক্সামিনে পাশ করিয়ে চাকরি করে দিয়েছে, আমাকে বিয়ে করেছে, সবই করেছে বটে, কিন্তু এখন বুঝতে পারছি সব ওর নিজের স্বার্থে। সদানন্দ বললে, কেন, এতে নিখিলেশবাবুর স্বার্থটা কি? স্বার্থ টাকা। টাকা? নয়নতারা বললে, হ্যাঁ, আমি আগে জানতুম না, আগে বুঝতে পারিনি, বুঝলুম তোমাকে এ বাড়িতে নিয়ে আসবার পর। তোমাকে দেখে ওর মনে প্রথমেই টাকা খরচের কথাটা উঠল। প্রথমেই বললে, তোমাকে হাসপাতালে পাঠিয়ে দিলুম না কেন? আচ্ছা তুমিই বলো তো, মানুষের প্রাণটা বড় না টাকাটা বড়? ও কি করে বলতে পারলে তোমাকে হাসপাতালে পাঠাবার কথা? হাসপাতালে পাঠালে কি তুমি বাঁচতে? সেখানে মাইনে করা নার্স দিয়ে কি তোমার সত্যিকারের সেবা হতো? তারপর একটু থেমে বললে, তারপর যখন তোমাকে দেখাশোনা করবার জন্য আমার অফিস কামাই করতে হলো, তখন ওর সে কি রাগ! রাগ কেন, বুঝতে পারলে তো? না, রাগ এই জন্যেই যে আমার মাইনে কাটা যাচ্ছে। আসলে আমার টাকাটার ওপরেই ওর যত লোভ, আমার ওপর ওর লোভ নেই। জিনিসটা যত দেখতে লাগলুম ততই আমার খারাপ লাগতে লাগলো। মনে হলো তাহলে এতদিন আমি যা কিছু ভেবেছি সব ভুল। মনে হলো আমি এমন একটা লোকের হাতে পড়লুম যে আমাকে টাকা উপায় যন্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তোমার অসুখের সময় কিছু টাকা খরচ হয়েছিল বলে আমার সঙ্গে কিছুদিন কথাই বলেনি। এত রাগ হয়েছিল ওর। শেষে একদিনও বলে গেল ও নবাবগঞ্জে যাবে। নবাবগঞ্জে কেন? আমার গয়নাগুলো তোমার কাছ থেকে চেয়ে আনবে বলে। তোমার গয়না? নয়নতারা বললে, হ্যাঁ, কিন্তু আসলে সব মিথ্যে কথা। ওই করে মিথ্যে কথা বলে আমাকে ভোলাতে চেয়েছিল। আসলে টাকার ওপরেই ওর যত লোভ তা জানো? ও তো জানতো আমার বিয়ের সময় আমি কত গয়না পেয়েছিলাম, তাই আমাকে পেয়ে ওর লোভ মেটেনি। ওই গয়নাগুলো পেলে তবে ওর মনে শান্তি হতো। এতদিনে বুঝতে পারলাম যে আমার গয়নাগুলোর ওপরই ওর যত লোভ ছিল। সদানন্দ চুপ করে রইল। নয়নতারা বললে, কই, তুমি কিছু কথা বলছো না যে? সদানন্দ বললে, আমি এ ব্যাপারে কি বলবো? কিন্তু তুমিই তো এক্ষুনি বলছিলে আমি খুব সুখে আছি। এখন আমার সুখের নমুনা শুনলে তো? আমি যে এখানে কত সুখে আছি তা তো জানতে পারলে। এর পরেও তুমি বলবে আমি সুখে আছি? আর তারপর নবাবগঞ্জ থেকে এসে ও কি বললে জানো? নিখিলেশবাবু কি সত্যি সত্যি নবাবগঞ্জ গিয়েছিলেন নাকি? নয়নতারা বললে, না, আসলে যায়নি তো, কিন্তু মিছিমিছি কোথা থেকে ঘুরে এসে আমাকে বললে নবাবগঞ্জ গিয়েছিল। এসে বললে যে তুমি নাকি আবার বিয়ে করেছ। আর এমনই আমার পোড়া কপাল যে আমিও ওর সে কথা বিশ্বাস করলুম। বিশ্বাস করলে? না বিশ্বাস করে করব কি বলো? আমিও যে তখন সন্দেহের দোলায় দুলছি। তুমি হঠাৎ আমাদের বাড়ি থেকে না বলে চলে যাওয়ার পর থেকে আমার যে মনের কি অবস্থা তা যদি তুমি জানতে। তোমার খবর জানবার জন্য আমি যে তখন কি ছটফটি না করছি। অসুখ শরীর নিয়ে তুমি চলে গেলে, আর আমার ভাবনা হবে না? কেন তুমি অমন করে আমাকে না জানিয়ে চলে গেলে বলো তো? আমাকে বলে গেলে তোমার কি এমন ক্ষতিটা হতো? আমি কি তোমাকে জোর করে ধরে রাখতুম? না, তোমায় জোর করে ধরে রাখার অধিকার আমার আছে? আমি তোমার কে বলো না যে আমার কথা তুমি রাখতে যাবে? সদানন্দ কথার মাঝখানে হঠাৎ বললে, কটা বাজলো? কই, নিখিলেশবাবু তো এখনো আসছেন না। নয়নতারা বললে, না আসুক গে, না এলেই তো ভালো। ওর আসতে যত দেরি হয় ততই তো ভালো। একবারে না এলে আরোই ভালো। ওর মুখ দেখতেও আজকাল আমার ঘেন্না হয়, তা জানো? অথচ আগে আমি অতটা বুঝতে পারিনি। বুঝতে পারলুম নবাবগঞ্জে গিয়ে। তুমিও নবাবগঞ্জে গিয়েছিলে? কেন, কি করতে? তবে সত্যি কথা শুনবে? তোমাকে দেখতে। ভাবলুম দেখেই আসি না গিয়ে তুমি কেমন বিয়ে করলে, তোমার বউ কেমন দেখতে হলো। যখন দেখলুম সব ওর মিথ্যে কথা, সেই থেকে আর ওর সঙ্গে কথা বলিনি।
কথাও বলিনি, অফিসেও যাইনি। কিসের জন্যে চাকরি করব? কার জন্যে চাকরি করব? আর চাকরি যদি করতে হয় তো আমি মেসে থেকে চাকরি করব, মেয়েদের বোর্ডিংয়ে থেকে চাকরি করব। আমার চাকরির টাকাতেও মদ খাবে, তা আমি আর কিছুতেই সহ্য করব না। তা এই জন্যেই তো আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। তুমি এসে না বললে এতক্ষণে আমি হয়তো কলকাতায় পৌঁছে যেতুম। তারপর হঠাৎ সদানন্দর দিকে ঝুঁকে পড়ে বললে, তা তুমি যখন এসেই পড়েছ তো তোমাকেই জিজ্ঞেস করি, তুমি আমার একটা কথা রাখবে? কি বলো? কিন্তু তোমাকে বলতে আমার বড় ভয় করছে। কি কথা বলোই না। তুমি আমার সঙ্গে যাবে? সদানন্দ বুঝতে পারলে না, বললে, কোথায়? যেখানে তুমি যাবে সেখানেই আমি যাব। তোমার সঙ্গে কোথাও চলে যেতে পারলে আমি বেঁচে যাই। আমার আর কিছুই ভালো লাগছে না। এ বাড়ি আমার কাছে এখন বিষ হয়ে গেছে। এ বাড়ির প্রত্যেকটা ইট আমার কাছে এখন অসহ্য হয়ে উঠেছে। এখানে আর একদিন থাকলে আমি পাগল হয়ে যাব, সত্যি। এর থেকে একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। আমাকে তুমি নিয়ে যাবে তোমার সঙ্গে? সদানন্দ এ কথার কিছু জবাব দিল না, চুপ করে রইল। নয়নতারা এবার আরো ঝুঁকে এলো, বললে, কই, তুমি কিছু বলছো না যে? আমি সঙ্গে থাকলে কি তোমার খুব খারাপ লাগবে? সত্যি বলছি, আমি তোমার বোঝা হয়ে থাকবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। দরকার হলে তুমি না হয় অন্য ঘরে শোবে, আর আমি অন্য ঘরে। রাত্রিরে না হয় কেউ কারো মুখই দেখব না। তাতে তুমি রাজি তো? বলো তুমি রাজি? সদানন্দ এবারও কোনো কথা বললে না। নয়নতারা বললে, দেখো, আমি চলে যাব বলে আমার ঝিকে পর্যন্ত অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। আর আমার সঙ্গে কিছু নেবারও নেই। এ বাড়ির একটা জিনিসও আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই না। অথচ এর অনেক জিনিস আমার নিজের টাকায় কেনা। একদিন এসব জিনিসের ওপর অনেক মায়া ছিল আমার। একদিন স্বাদ ছিল কলকাতায় একটা বাড়ি করব, বেশ মনের মতন বাড়ি। কিন্তু সেসব শখ এখন ঘুচে গেছে আমার। এখন মনে হয় আমি এতদিন যা কিছু করেছি সব ভুল করে করেছি। তা সে যাকগে, পুরনো কথা এখন আর না ভাবাই ভালো। এখন না হয় আবার নতুন করে জীবন আরম্ভ করব। তুমি যদি বলো তো আমার চাকরিটাও আমি ছেড়ে দিতে পারি। তারপর হঠাৎ যেন আবার নয়নতারার খেয়াল হলো, বললে, কই, তুমি কিছু বলছো না যে? আমি কেবল বকবক করে মরছি। তুমি কি আমাকে সঙ্গে নেবে? সদানন্দ বললে, তার চেয়ে আমি বরং উঠি। নিখিলেশবাবু তো এখনো এলেন না। নয়নতারা বললে, তুমি বুঝি চাও সে এখন এসে পড়ুক? সদানন্দ বললে, হ্যাঁ। নয়নতারা বললে, কেন? কেন তুমি চাও সে আসুক? তাই যদি চাও তাহলে তুমি বরং এখানে থাকো, আমি যাই। আমার দেরি হয়ে যাচ্ছে। সদানন্দ বললে, কিন্তু তুমি নাই বা গেলে? নয়নতারা বললে, তুমি বলছো কি? তুমি কি চাও আমি ওই মিথ্যেবাদীটার সঙ্গে সংসার করি? তোমার যদি আমার মতো অবস্থা হতো তো তুমি কি এখানে থাকতে পারতে? কোনো মানুষ তা পারে? আমি বলে তাই এতদিন পেরেছি। অন্য কোনো মেয়ে হলে পারত না, এ তোমায় আমি বাজি রেখে বলতে পারি। বলে নয়নতারা কাপড়ের ব্যাগটা আবার হাতে তুলে নিলে, বললে, তাহলে তুমি যাবে না তো? সত্যিই যাবে না? সদানন্দ কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। তাহলে তুমি থাকো, আমি যাই। এখনই একটা ট্রেন আছে কলকাতার। বলে নয়নতারা যাবার জন্য পা বাড়াতে গেল। সদানন্দ দাঁড়িয়ে উঠল, বললে, তাহলে আমাকেও উঠতে হয়। তুমি চলে গেলে আমি একলা কি করে এ বাড়িতে বসে থাকি? নয়নতারা বললে, তা একলা বসে থাকতে তোমায় কে বলেছে? আমি তো বলছি তুমি চলো। আমি তো বলছি তুমি যেখানে যাবে আমি সেখানেই যেতে রাজি। নবাবগঞ্জে যেতে বললে আমি না হয় নবাবগঞ্জেই যাব। তুমি বললে আমি আমার চাকরিটাও ছেড়ে দিতে পারি, তা জানো। চলো, চলো তো, চলো। দেরি করলে হয়তো কেউ আবার এসে পড়তে পারে। হঠাৎ বাইরে কড়া নাড়ার শব্দ হতেই নয়নতারার মুখটা কেমন যেন ভয় শুকিয়ে গেল। নিজের মনেই যেন বলে উঠল, এমন সময় আবার কে এলো? সদানন্দ যেন এতক্ষণে নিষ্কৃতি পেয়েছে বলে মনে হলো। বললে, বোধহয় নিখিলেশবাবু এলেন।
কথাটা শুনে নয়নতারা আরো মনমরা হয়ে গেল। যদি সত্যি নিখিলেশ হয়, অথচ গিরিবালা বাড়িতে নেই, তাকে নিজে গিয়েই দরজা খুলে দিতে হবে। নয়নতারা উঠোন পেরিয়ে সদর দরজাটা খুলতে গিয়েও একটু দ্বিধা করতে লাগলো। তারপর বললে, কে? আমি দিদিমণি, আমি। গিরিবালার গলাটা শুনেই নয়নতারা দরজার খিলটা খুলে দিলে। কি হলো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? গিরিবালা ভেতরে ঢুকে বললে, মেয়ে ভালো আছে দেখলুম, তাই তাড়াতাড়ি চলে এলুম দিদিমণি। ভাবলুম তুমি একলা আছো বাড়িতে। নয়নতারা বললে, তা মেয়ের কাছে আরো একটু থাকলে না কেন? আমি তো তোমাকে বলেই ছিলুম আজকে আমার তেমন কোনো তাড়া নেই, তুমি দেরি করে এলেই পারতে। সদানন্দ ঘরটার ভেতরে বসে বসে সব কথা শুনতে পাচ্ছিল। হঠাৎ আবার নয়নতারার কথা কানে এলো। তাহলে যখন এসে গেছো, তখন আমার একটা কাজ করো দেখিন, উনুনে তাড়াতাড়ি আগুন দিয়ে দুজনের একটু চা করে দাও। সদানন্দ তখন আর একলা বসে থাকতে ভালো লাগছিল না। তার কেবল মনে হচ্ছিল নিখিলেশবাবু এসে পড়লেই যেন ভালো হয়। এদের স্বামী স্ত্রীর মন কষাকষির মধ্যে সে কেন মাথা গলাবে? নিজের সংসার নেই বলে পরের সংসারকে কেন সে ভাঙতে যাবে? কেন পরের ক্ষতি সাধনের কারণ হবে? কিন্তু তখন কি সদানন্দ জানত যে যাদের ভালো করার জন্য তার এত প্রচেষ্টা, যাদের মঙ্গল করার ব্রত নিয়ে সে এতদিন জীবন প্রদক্ষিণ করে এসেছে, তারাই একদিন তার সমস্ত স্বার্থত্যাগকে পরিহাস করবে? তার এতদিনকার সমস্ত কৃচ্ছ সাধন সকলের সমবেত চেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হবে? কত বুদ্ধ, কত চৈতন্য, কত মোহাম্মদ, কত নানক, আরও কত মহাপুরুষ এসে কত জীবন দিয়ে কত সত্যই তো প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু ক্ষণকালের জৌলুসের চোখ ধাঁধানো আলোয় কখন যেই চিরকালের সত্যটা আচ্ছন্ন হয়ে গেছে, তা কি কেউ টের পেয়েছে? তা হয়তো সদানন্দের সেই শিক্ষারও দরকার ছিল তার এই মোহভঙ্গের। নইলে যে মানুষ সবকিছু ত্যাগ করবার শক্তি অর্জন করেছে, সে কেন নৈহাটির একটা অখ্যাত বাড়িতে আবার ফিরে আসতে গেল? কিসের লোভে, কার আকর্ষণে? আর সদানন্দ যদি এমন অপ্রত্যাশিতভাবে নৈহাটিতে নাই আসতো, সে আসামি হতো কি করে? আর সদানন্দ একজন আসামি হয়েছিল বলেই তো এই উপন্যাসের অবতারণা। কিন্তু সে কথা এখন থাক। সমাজের মধ্যবিত্ত আর অল্পবিত্ত মানুষের মন তখন এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যেখান থেকে বেশি দূরে আর কারোর নজর যায় না। তাদের কাছের জিনিস নিয়েই তারা তখন উদ্ভ্রান্ত। তখন তাদের সামনে ছোটই বড় হয়ে উঠেছে, আর বড়ই হয়ে উঠেছে ছোট। সমসাময়িককেই তারা চিরকালের বলে তারস্বরে ঘোষণা করতে শুরু করেছে, আর চিরকালের কথাটা তখন আর কারো মাথায় ঢুকছে না। দেশের নতুন সংবিধান তখন চালু হয়েছে বটে, কিন্তু তাতে শুধু পাওনা গণ্ডার কথাটাই সবিস্তারে লেখা হয়েছে। মানুষের কর্তব্য বলেও যে একটা জিনিস আছে, কোথাও সেটার কোনো উল্লেখ নেই তাতে। সেখানে লেখা আছে আজ থেকে সব মানুষের খাওয়া পড়ার দায়টা আমরা নিলাম, কাউকে বেকার থাকতে দেব না, সকলকে আমরা লেখাপড়া শেখাবো, সকলের জন্য একটা মাথা গোঁজবার আশ্রয় দেবার দায়িত্বটা আমাদের। সুখী সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তোলবার সংকল্পের কথাটাও আমরা পাকা খাতায় স্বর্ণাক্ষরে লিখে রেখে গেলাম। কেউ কাউকে শোষণ করতে পারবে না। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা আর সার্বভৌমত্বের জয় আমরা ঘোষণা করেছি। আজ এই ঘোষণাই আমাদের ভবিষ্যতের বংশধরদের রক্ষা কবচ হোক। কিন্তু একটা কথা শুধু তারা সেখানে লিখতে ভুলে গেলেন যে মানুষকে তার বদলে কিছু কর্তব্য পালন করতে হবে। লিখতে ভুলে গেলেন যে দেশের মানুষেরও কিছু দায়িত্ব আছে। আর তা লেখা নেই বলেই সরকারের কি করা উচিত সেটা সবাই জানতে পারলে, কিন্তু দেশের লোকেদের কি করা উচিত তা আর কেউ জানতে পারলে না। জানতে পারলে না যে মানুষকেও সৎ হতে হবে, মানুষকেও মানুষ হতে হবে। জানতে পারলে না বলেই চৌধুরী মশাইয়ের ফেলে যাওয়া সম্পত্তির ভাগের ওপর প্রকাশ মামার অত লোভ। তাই সাহেব পাড়ায় ম্যাসাজ ক্লিনিক খোলবার জন্য বাতাসিকে মানদামাসির অত খোসামত। তাই চাকরি ছেড়ে দিয়ে একটা কিছু ব্যবসা করে বড়লোক হবার জন্য নিখিলেশের অত অস্থিরতা। প্রতিদিনের মতো সেদিনও নিখিলেশ অফিস থেকে বেরিয়েছিল, কিন্তু চারদিকে বড় বড় বাড়ি দেখেই তার মনটা কেমন বিষিয়ে গেল। এরকম প্রতিদিন তার মন বিষিয়ে যায়। মনে হয় সকলেরই সবকিছু হলো, শুধু আমার কিছু হলো না।
আমি চিরকাল কেরানি রয়ে গেলাম। রাস্তা দিয়ে একটা চকচকে ঝকঝকে নতুন গাড়ি দেখলে কেবল এক দৃষ্টে সেই দিকে চেয়ে থাকে সে। নিখিলেশের কেবল মনে হতো আমরা হেঁটে হেঁটে পা ব্যথা করে মরছি, আর ওরা কেমন বেশ আরাম করে গাড়ি চড়ে চলেছে। সেদিন আর এক কাণ্ড হলো। পাশ দিয়ে একটা গাড়ি যেতেই দেখলে পাশের কে একটা লোক গাড়ির গায়ে পচ করে একদলা পানের পিক ফেলে দিলে। গাড়ির মালিক লোকটা কিছুই জানতে পারলে না। গাড়িটা যেমন চলছিল তেমনি সামনের দিকে চলতে লাগলো। গাড়িটা অদৃশ্য হয়ে যাবার আগে পর্যন্ত নিখিলেশ সেই দাগটার দিকে চেয়ে দেখতে লাগলো। ক্রিম রঙের গাড়ির গায়ে পানের লাল পিকের দাগ। বাড়িতে গিয়ে ধুতে হবে। বেশ হয়েছে, যে লোকটা পানের পিক ফেলেছিল তার দিকেও এবারে চেয়ে দেখলে নিখিলেশ। বেশ নির্বিকার কিন্তু লোকটা। গাড়ির গায়ে পানের পিক ফেলে যেন সে মহা কীর্তি করেছে এমনি একটা উল্লাস তার মুখে চোখে। লোকটা নিখিলেশের দিকে চেয়ে নিজে থেকেই বলে উঠল, এরাই মশাই ক্যাপিটালিস্ট, এরাই দেশের আসল শত্রু। নিখিলেশ উত্তরে কিছু বললে না। লোকটা যেমন চলছিল তেমনি চলতে চলতে আবার ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু নিখিলেশের মন থেকে ঘটনাটা অত সহজে মুছল না। নিখিলেশের মনে হলো, সত্যিই তো, এরাই তো পুঁজিবাদী, এই গাড়ির মালিকরা। নিখিলেশ নিজে কত পুলিশের লাঠি খেয়েছে, কতবার জেল খেটেছে, কতবার মদের দোকানে পিকেটিং করেছে, খদ্দর পড়েছে, ইংরেজ বেটাদের দেশ থেকে তাড়াবার জন্য কত কি করেছে। আর সেই সাহেবরা যখন সত্যি সত্যি চলে গেল তখন মাঝখান থেকে লুটতে লাগলো কিনা অন্য লোকরা। যারা দেশ স্বাধীন হওয়ার আগে মজা লুটত, দেশ স্বাধীন হবার পরেও সেই তারাই আবার মজা লুটতে লাগলো। এ কেমন বিচার? এর নাম কি স্বাধীন হওয়া? নৈহাটি স্টেশনে ট্রেন থেকে নেমে যখন বাড়ির দরজার সামনে গিয়ে কড়া নাড়তে যাবে তখন মনে হলো বাড়ির ভেতরে যেন কাদের গলা শোনা যাচ্ছে। এ সময় বাড়িতে আবার কে এলো? যেন পুরুষ মানুষের গলার আওয়াজ মনে হচ্ছে। তাড়াতাড়ি দরজার কড়াটা নাড়লে। দরজার কড়া নাড়ার আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের কথা বলা বন্ধ হয়ে গেছে। নিখিলেশ বাইরে থেকে চেঁচিয়ে ডাকলে, গিরিবালা, ও গিরিবালা। নিখিলেশ বুঝতে পারলে তার কড়া নাড়ার পরই ঘরের ভেতরের কথাবার্তার শব্দ হঠাৎ থেমে গেল। তাহলে কি নয়নতারা রোজই এই রকম করে? এই কারণেই অফিস কামাই করে নাকি নয়নতারা? ভেতর থেকে গিরিবালার গলা শোনা গেল, কে? আমি, দরজা খোলো। গিরিবালা দরজা খোলার সঙ্গে সঙ্গে নিখিলেশ ভেতরে ঢুকে রোজকার মতো নিঃশব্দে সোজা নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। এই কদিন এমনি করেই সে রোজ অফিস থেকে এসেছে আর নিঃশব্দে নিজের ঘরের ভেতরে গিয়ে ঢুকেছে। তারপর নয়নতারা খেলে কি খেলে না, নিখিলেশই বা খেলে কি খেলে না, তা নিয়ে দুজনের কেউ মাথা ঘামায়নি। যেন নেহাত এক বাড়িতে থাকতে হয় তাই থাকা, এক সংসারে খেতে হয় তাই খাওয়া, তার বেশি আর কিছু নয়। কিন্তু সেদিন প্রথম ব্যতিক্রম ঘটল। নিখিলেশ উঠোন পেরিয়ে বারান্দায় উঠতেই সেই মানুষটার সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়াতে হলো। নমস্কার। আশ্চর্য, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তার স্ত্রীর সঙ্গে এতক্ষণ গল্প করে আবার তাকেই ঘর থেকে বেরিয়ে এসে নমস্কার করছে। এত বড় নির্লজ্জ মানুষ তো নিখিলেশ জীবনে আর কখনো দেখেনি। বললে, আপনি আপনি কতক্ষণ এসেছেন? সদানন্দ বললে, আমি অনেকক্ষণ এসেছি, সেই দুপুরবেলা। আপনার সঙ্গে দেখা করবার জন্যেই এতক্ষণ অপেক্ষা করছি। নিখিলেশ বললে, কিন্তু আপনি তো জানতেন আমি দুপুরবেলা অফিসে থাকি। দুপুরবেলা আমরা দুজনেই অফিসে থাকি। সদানন্দ বললে, তা জানতুম, তবু এসেছিলুম কারণ আগেকার ট্রেনটা ধরতে পারিনি। দেরিতে এলেও আপনাদের সঙ্গে দেখা না করে আমি যেতুম না। নিখিলেশ বললে, আসলে যার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার সঙ্গে যখন দেখা হয়ে গেল তখন আর আমার জন্য অপেক্ষা করতে গেলেন কেন? আমি তো আপনার কেউ না। সদানন্দ বাধা দিয়ে বললে, ও কথা বলবেন না। আপনার স্ত্রী আর আপনি, আপনাদের দুজনের সঙ্গেই যে আমার দরকার। নিখিলেশ বললে, বলুন আমার সঙ্গে আপনার কি দরকার? নয়নতারা বললে, তুমি মুখ হাত পা ধুয়ে এসে বসো না। তুমি এখন অফিস থেকে এলে, এত তাড়াহুড়ো করবার কি আছে? সদানন্দ বললে, হ্যাঁ, আপনি এত দূর থেকে এলেন, একটু বিশ্রাম করে নিন, আমি বরং অপেক্ষা করছি। নিখিলেশ বললে, না,
আমার বিশ্রামের দরকার নেই। আপনি কি বলবেন বলুন। আপনার কি এমন জরুরি কাজ যে সময় আমি বাড়ি থাকি না, বেছে বেছে ঠিক সেই সময়ই এসেছেন? সদানন্দ বললে, আপনি অকারণে আমার ওপর রাগ করছেন। নিখিলেশ বললে, তা রাগ করা কি আমার অন্যায় হয়েছে? আপনি কেন এই অসময়ে আমাদের বাড়িতে এলেন? আপনি তো রবিবার দেখে আসতে পারতেন, যেদিন ছুটির দিন। তা না এসে আজকে এলেন কেন? আপনার সঙ্গে নয়নতারার এমন কিসের সম্পর্ক যে এখনো তার সঙ্গে দেখা করতে আসেন? সদানন্দ বললে, এই আমার শেষ আশা নিখিলেশবাবু, এরপরে আমি আর কখনো আসব না। নিখিলেশ বলে, তা আমার অনুপস্থিতিতে আপনার কি পরস্ত্রীর কাছে আসা ঠিক হয়েছে? এতক্ষণে নয়নতারা কথা বললে, তুমি চুপ করো, উনি এসেছেন, বেশ করেছেন, দরকার হলে আবার আসবেন। নিখিলেশও গলা চড়িয়ে দিলে, বললে, না, আমি বলছি আসবেন না, আমি আসতে দেব না। নয়নতারা বলে উঠল, তুমি আসতে না দেবার কে? এ বাড়ি আমারও বাড়ি। তুমি যদি ওকে আসতে না দাও, আমি আসতে দেব ওকে। দেখি তুমি কি করতে পারো। তার মানে তুমি আমার কথার উপর কথা বলো? এত দূর সাহস তোমার? নয়নতারা বলে উঠল, তোমারই বা এমন কি সাহস যে আমাকে তুমি চোখ রাঙাচ্ছ? তুমি কি মনে করো তোমাকে বিয়ে করেছি বলে আমি তোমার ঝি? তুমি যা বলবে তাই আমাকে শুনতে হবে? খবরদার বলছি, আমার সঙ্গে অমন করে গলা ফাটিয়ে ঝগড়া করতে এসো না। নয়নতারা বললে, তোমার সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করতে আমার বয়ে গেছে। মানুষের সঙ্গেই মানুষ ঝগড়া করে, তুমি কি একটা মানুষ? নিখিলেশ এ কথার উত্তর না দিয়ে সদানন্দর দিকে চেয়ে বললে, আসুন সদানন্দ বাবু, আমার সঙ্গে যে কথা বলবার আছে তা আমার ঘরে এসে বলুন, এখানে কথা বলা যাবে না। বলে সদানন্দর হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যাবার চেষ্টা করলে। নয়নতারা রাস্তা আটকে দাঁড়ালো, বললে, কেন তোমার ঘরে যাবে ও? যা বলবার এখানে আমার ঘরের ভেতর দাঁড়িয়ে বলবে, এখানে দাঁড়িয়ে ওর কথা তোমায় শুনতে হবে। সদানন্দ নয়নতারার দিকে চাইলে, বললে, নিখিলেশ বাবুর ঘরেই যাই না, তাতে তোমার কি আপত্তি? এতক্ষণ তো তোমার ঘরেই বসেছিলাম, এতক্ষণ তো তোমার সঙ্গেই কথা বললুম। তোমাকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই ওকে ওর ঘরে বসেই বলি না? নিখিলেশ বললে, আসুন আসুন, সব ব্যাপারে ওর কথা শুনতে হবে তার কি মানে আছে? নয়নতারা বললে, তাহলে আমিও সেখানে থাকব, আমার আড়ালে আমার বিরুদ্ধে কোনো কথা আমি বলতে দেব না। বলে সেও দুজনের সঙ্গে পাশের ঘরে গিয়ে ঢুকল। নিখিলেশ সদানন্দকে নিজের ঘরে নিয়ে গিয়েই বললে, দেখুন সদানন্দবাবু, আপনি হয়তো জানেন না, আমি আপনার মতো বড়লোকের ঘরের ছেলে নই। প্রথম জীবনে স্বদেশী করেছি, ভেবেছিলাম দেশের কাজ করেই সারা জীবন কাটাবো। কিন্তু দিনকাল বদলে গেল। আমরা যারা একসঙ্গে জেল খেটেছি তাদের মধ্যে কত লোক কত বড় হয়ে গেল। কেউ পেলে নুনের কন্ট্রাক্ট, কেউ পেলে ভালো চাকরি, আবার কেউ বা জেল খাটার জন্য পেলে ফরেন সার্ভিস। সবাই বড় বড় বাড়ি করে ফেললে কলকাতায়। তারা রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চড়ে বেড়ায়, আমাকে দেখলে এখন চিনতেই পারে না। তাদের মধ্যে আমিই কেবল এখনো সেই গরিবই রয়ে গেলাম। আমার কিছুই হলো না। এমন সময় নয়নতারাকে বিয়ে করতে হলো। ভাবলুম দুজনে চাকরি করব, একজনের মাইনের টাকা জমিয়ে কলকাতায় একটা ছোটখাটো বাড়ি করব, তারপরে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবো, যেমন আমার আগেকার বন্ধুরা কাটায়। নয়নতারা মাঝখানে বলে উঠল, এইসব কথা বলার জন্যই তুমি ওকে তোমার ঘরে ডেকে নিয়ে এলে নাকি? নিখিলেশ বললে, আমাকে বলতে দাও না সবটা। সদানন্দ বললে, এসব কথা আমি জানি নিখিলেশবাবু, আমাকে কেন এসব কথা বলছেন? নিখিলেশ বললে, আপনাকে এই জন্যই বলছি যে আপনি আমার সমস্ত অশান্তির মূল। সদানন্দ অবাক হয়ে গেল, বললে, আমি? হ্যাঁ, আপনি আমাদের সমস্ত অশান্তির জন্য দায়ী। কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমি আপনাদের অশান্তির জন্য কেন দায়ী হলুম? নিখিলেশ বললে, আপনি যেদিন থেকে আমাদের বাড়িতে এসে ঢুকলেন সেই দিন থেকেই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন ধরল। যে কটা টাকা আমরা জমিয়েছিলাম সব নষ্ট হয়ে গেল। একটা সোনার হার গড়িয়ে দিয়েছিলাম নয়নতারাকে, তাও আপনার অসুখের সময় হাতছাড়া হয়ে গেল। এখন আর আমাদের জমানো টাকা বলে কিছু নেই। সদানন্দ শুনে খানিক চুপ করে রইল। তারপর বললে, আমি স্বীকার করছি আমি দোষ করেছি।
জ্ঞাতসারে নয়, অজ্ঞাতসারে আমি সবকিছুর জন্য অপরাধী। কিন্তু তার কথা শেষ হবার আগেই নিখিলেশ আবার বললে, আপনি যদি সত্যি নিজেকে অপরাধী মনে করেন তো এখন তার প্রতিকারও আপনার হাতে। সদানন্দ বললে, বলুন কি করলে তার প্রতিকার হবে? তাহলে নয়নতারার যেসব গয়না আপনাদের কাছে ছিল সেগুলো অন্তত ফেরত দিন। নয়নতারা হঠাৎ বলে উঠল, না, চাই না আমার গয়না, তুমি কিছুতেই গয়নাগুলো দিও না ওকে। ওই গয়নাগুলোর লোভেই আমাকে বিয়ে করেছে, তা জানো? গয়নাগুলোর ওপরেই ওর যত লোভ। কি, তোমার গয়নার ওপরে আমার লোভ? নয়নতারা বলে উঠল, হ্যাঁ, লোভই তো। তুমি মনে করেছো আমি সত্যি কথা বলতে ভয় পাবো? তুমি গয়নাগুলো আনতে নবাবগঞ্জে যাওনি? গিয়েছিলাম, সে কি আমার জন্যে? সেই গয়না বিক্রি করে যখন টাকা হতো সে টাকা কি আমি নিজের নামে ব্যাংকে রাখতুম? সদানন্দ দুজনের মধ্যে মধ্যস্থতা করবার জন্য বললে, দেখুন নিখিলেশবাবু, সেসব তো অনেকদিন আগেকার ঘটনা, আমি সেসব দেখিও নি, আর দেখলেও তো আমার মনে নেই। আপনি যদি বলেন সেই গয়নার কত দাম হতে পারে তো এখন আমি তা দিতে পারি। নয়নতারা বাধা দিয়ে বললে, না, তা দিতে হবে না, সে গয়না সে টাকা আমি কিছুই নেব না। নিখিলেশ বললে, কেন নেবে না? তোমার গয়না, তার উপরে তো তোমার অধিকার আছে, নেবে না কেন? আমি যদি না নিই তো তোমার কি? আমার গয়নার ওপর তোমারও তো লোভ কেন? নিখিলেশ বললে, লোভের কথা বারবার বলছো কেন? তা বলবো না? নিখিলেশ বললে, না, কেন বলবে? কেন? তোমার গয়না কি আমার গয়না নয়? তুমি আমি কি আলাদা? নয়নতারা বলে উঠল, নিশ্চয়ই আলাদা। আলাদা না হলে আমার গলার হার বাঁধা দিয়েছিলুম বলে কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছিলে? নিখিলেশ রেগে উঠল, বললে, কেন তুমি আবার সেই সব কথা তুলছ? নয়নতারা বললে, তুলবই তো। তুমি ভেবেছ আমাকে বিয়ে করেছ বলে তুমি আমার মাথা কিনে নিয়েছ? আমি কি তোমার মাইনে করার ঝি যে আমাকে তুমি যা বলবে তাই সহ্য করব? থামো, চুপ করো। নয়নতারাও গলা চড়িয়ে দিলে, বললে, কেন চুপ করব? তোমার ভয়? তুমি আমাকে ভয় দেখাতে চাও? তুমি ভেবেছ আমি তোমার চোখ রাঙানিতে ভয় পাব? নিখিলেশ সদানন্দর দিকে চাইলে, বললে, সদানন্দ বাবু, কেন আপনি এলেন বলুন তো? কেন আপনি আমাদের মধ্যে এসে এমন করে আমাদের সংসার বিষিয়ে দিলেন? আপনি নিজের চোখেই তো সবকিছু দেখলেন। আপনি যেদিন থেকে আমাদের এখানে এসে উঠেছিলেন সেই দিন থেকে এইরকম শুরু হয়েছে। তার আগে আমরা কত সুখে ছিলুম। আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে আর আসবেন না। দয়া করে আপনি এখন চলে যান, আমাদের বাঁচতে দিন। সদানন্দ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নয়নতারা বলে উঠল, কেন তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? আমি বলছি উনি যাবেন না। উনি চলে গেলে আমিও আর এখানে থাকব না। নয়নতারার কোনো কথার উত্তর না দিয়ে নিখিলেশ সদানন্দর দিকে চাইলে, বললে, আপনি উঠুন সদানন্দবাবু, দোহাই আপনার, আপনি উঠুন। নয়নতারা বললে, না, উনি উঠবেন না। নিশ্চয়ই উঠবেন, আপনি উঠুন সদানন্দবাবু। নয়নতারা বললে, কিছুতেই উঠবেন না, আমি ওকে উঠতে দেব না। নিখিলেশ বললে, তোমার জোর নাকি? বলে নিখিলেশ সদানন্দবাবুর হাত ধরলে, বললে, দোহাই আপনার, আপনি উঠুন। কিন্তু সদানন্দ তখন নিজেই উঠে দাঁড়িয়েছে। বললে, কিন্তু আমার কথা তো কিছু বলা হলো না। সে আর বলতে হবে না আপনাকে, আপনি এখন যান। সদানন্দ তখন ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। নিখিলেশ বললে, দেরি করছেন কেন? আপনি যান, আসুন। নয়নতারা বলে উঠল, তাহলে আমিও এ বাড়িতে থাকব না, আমিও চলে যাব। নিখিলেশ তখন সদানন্দকে ঠেলতে ঠেলতে উঠোন দিয়ে সদর দরজার বাইরে ঠেলে দিয়েছে। বললে, দেখছেন তো আমি কি অবস্থার মধ্যে বেঁচে আছি, এরপরও আপনি এখানে আসবেন? পেছন থেকে নয়নতারা দৌড়তে দৌড়তে এলো, বললে, তুমি পথ ছাড়ো, পথ ছাড়ো, আমিও যাব। কিন্তু তার আগেই নিখিলেশ সদর দরজাটা সশব্দে বন্ধ করে দিয়েছে, দিয়ে পথ আটকে দাঁড়িয়ে রইল। নয়নতারা বললে, তুমি সরো, আমি বাইরে যাব, সরো। নিখিলেশ গলা চড়িয়ে বললে, না, আমি আর কিছুতেই থাকবো না এ বাড়িতে, আমিও চলে যাব, সরো বলছি। নিখিলেশ তখনও তেমনি করে পথ আটকে দাঁড়িয়ে রইল। বললে, না, কিছুতেই সরব না, দেখি তুমি কি করে যাও। বড়বাজার তখন আরো জমজমাট। দেশের অবস্থা ভালো হোক আর মন্দই হোক, বড়বাজারের বারবারন্ত যেন কখনো কমতে নেই।
বড়বাজারের মানুষ যেন কিছুতেই দমে না। উৎসবে, ব্যাসনে, রাজদ্বারে, শ্মশানে বড়বাজার চিরকালের জন্য সকলের অন্তরঙ্গ বান্ধব। প্রকাশ মামা বেশিক্ষণ এক জায়গায় চুপ করে বসে থাকবার মানুষ নয়। বিশেষ করে বড়বাজারের হট্টগোলের মধ্যে ধর্মশালার একটা অন্ধকার ঘরের কোণে প্রকাশ মামার মতো মানুষ কি বেশিক্ষণ বন্দী হয়ে থাকতে পারে? আগেও প্রকাশ মামা কলকাতায় এসেছে বড়বাজারে, কিন্তু সে তো টাকা ওড়াতে। তখন নবাবগঞ্জেই ছিল প্রকাশ মামার বড়বাজার। সেই নবাবগঞ্জের বড়বাজারে টাকা আয় করে তা খরচ করতে আসত কলকাতারই বড়বাজারে। এটা ছিল প্রকাশ মামার টাকা ওড়াবার বড়বাজার। বলতে গেলে প্রকাশ মামার কাছে সমস্ত কলকাতার শহরটাই ছিল তার বড়বাজার। রাতটা কাটাতো মানদা মাসির কালীঘাটের বস্তি বাড়িতে, আর দিনটা কাটত এই বড়বাজারে। এখানে কোন দোকানে খাঁটি সিদ্ধির শরবত পাওয়া যায়, কোন গলির মধ্যে কার কোন কোটরে চোলাই মদ পাওয়া যায়, সেসব ছিল প্রকাশ মামার নখদর্পণে। আহা, প্রকাশ মামার কত সাধের কলকাতা! জামাইবাবু মারা যাবার পর থেকে কত স্বপ্ন দেখে এসেছে প্রকাশ মামা। বরাবর মনে মনে 4 লাখ টাকার স্বপ্ন দেখে এসেছে। স্বপ্ন দেখেছে কলকাতায় একখানা বাড়ি, আর স্বপ্ন দেখেছে বিলিতি হুইস্কির। জীবনে বিলিতি হুইস্কি খাওয়ার বড় স্বাদ ছিল প্রকাশ মামার। যতদিন দিদি বেঁচে ছিল ততদিন পেট পুড়ে বিলিতি হুইস্কি খেয়েছে, কিন্তু দিদি মারা যাওয়ার পর থেকে আর খাওয়ার পয়সা জোটেনি। দিশি হুইস্কি 2-1 বার টেনে দেখেছে সে, কিন্তু সে ধেনো মদের মতন, তাতে নেশা হয় না, বরং নেশাটা কেটে যায়। পাঁড়েজি দেখতে পেয়েছে, বললে, কোথায় যাচ্ছেন মামাবাবু? প্রকাশ মামা কথাটা কি করে বলবে বুঝতে পারলে না। বললে, আমার ভাগ্নে তো এলো না পাঁড়েজি, কোথায় গেল বলো তো, এখনো এলো না কেন? পাঁড়েজি কি করে জানবে কেন বাবুজি এলো না? প্রকাশ মামা বললে, অথচ জানো, একসঙ্গেই আমরা রেল বাজার থেকে ট্রেনে উঠলুম। আমি একটু ঘুমিয়ে পড়েছিলুম, আর তারই ফাঁকে কোথায় কোন স্টেশনে সদা নেমে গেল টেরই পেলুম না। একটু থেমে বললে, তা কোথায় গেল বলো তো সে, কোথায় যেতে পারে? পাঁড়েজি বললে, তা কি করে বলবো হুজুর? প্রকাশ মামা বললে, তা তো বটেই, তুমিই বা কি করে বলবে? আসলে আমারই দোষ। পোড়া চোখে কি ঠিক সেই সময় ঘুম আসতে হয়? শালা ঘুমেরও কি একটা সময় অসময় নেই রে? জানো, আমার এমন রাগ হচ্ছে নিজের ওপর, মনে হচ্ছে নিজের গালে নিজে কষে চড় মারি। আপনি অত ভাবছেন কেন? এসে যাবেন ঠিক, 2 দিন একটু সবুর করুন না। প্রকাশ মামা অস্থির হয়ে উঠল। বললে, তুমি বুঝছো না পাঁড়েজি, তুমি বুঝতে পারবেও না। আমার মতন অবস্থা তোমার হলে তুমি বুঝতে পারতে। 1-2 টাকা তো নয়, 4 লাখ টাকা আমার ভাগ্নে খোলামকুচির মতো উড়িয়ে দিলে। 4 লাখ টাকা বাবুজি উড়িয়ে দিলে? হ্যাঁ পাঁড়েজি, তবে আর বলছি কি তোমাকে, একেবারে খোলামকুচির মতো উড়িয়ে দিলে গো। তবু আমাকে একটা পয়সা পর্যন্ত দিলে না। পাঁড়েজি এসব কথা কিছুই বুঝতে পারলে না। বললে, অত টাকা কোত্থেকে পেলে বাবুজি? প্রকাশ মামা বললে, তুমি কিছু বুঝবে না, তোমাকে বলে কিছু লাভ নেই। 8 লাখ রুপিয়া তোমার বাবুজির হাতে পেয়েছিল, সেই টাকাটা কেউ গাঁয়ের ছোট লোকগুলোকে দেয়? কেন দিলে? দেখো পাঁড়েজি, তুমি বিচক্ষণ লোক, তাই ওই কথা বললে। পৃথিবীর সব বিচক্ষণ লোকই ওই কথা বলবে। আমিও তো তাই তোমার বাবুজিকে বললুম যে কেন ওদের দিচ্ছিস, ওরা ছোট লোক, ওরা টাকার মর্ম কি বুঝবে? কিন্তু সদা তবু শুনলে না, বললে, ওদের টাকা আমি ওদেরই দিচ্ছি। শোনো একবার ভাগ্নের কথা, বাপের টাকা তুই আইনত পেয়েছিস, ও টাকা তোর হক্কের টাকা, কিন্তু ওদের ও টাকা কি কাজে লাগবে? ওরা হুইস্কি খেতেও জানে না, মেয়ে মানুষও পুষবে না, ওরা টাকাগুলো নিয়ে 9-6 করে ফেলবে। তা আমার কথা শুনলে না, 4 লাখ টাকা ওদের দিয়ে দিলে। বললে গাঁয়ের লোকের জন্য হাসপাতাল হবে, স্কুল হবে, কলেজ হবে। 4 লাখ রুপিয়া! প্রকাশ মামা বললে, তবে আর বলছি কি? অথচ দেখো, আমি ছাপোষা মানুষ, মাগ ছেলে মেয়ে আছে আমার, তার উপর বুঝলে আমার আবার নেশা ভাঙ করার সামান্য বদ অভ্যেস আছে। আমাকেও তো তার থেকে কিছু দিবি তুই। আমি তোর গরিব মামা, আমার কথা তুই একেবারে ভুলে গেলি রে? এত বড় নেমুখ হারাম তুই!
বলো পাঁড়েজি, তুমি নিজেই বলো, এটা নেমো খারামি হলো না? তুমি তো বিচক্ষণ লোক, তুমিই বলো। পাঁড়েজি কি বলবে বুঝতে পারলে না। প্রকাশ মামা বললে, আমার কি ভয় হচ্ছে জানো পাঁড়েজি? ভয় হচ্ছে বাকি যে 4 লাখ টাকা সঙ্গে রয়েছে সেটা আবার কাউকে না দিয়ে দেয়। পাঁড়েজি বললে, বাবুজি তা দিতে পারে। বাবুজির কাছে টাকা থাকলে যাকে সামনে পাবে তাকেই দিয়ে দেবে। প্রকাশ মামা আরো ভয় পেয়ে গেল। বললে, তাই নাকি? তবে তো সর্বনাশ। হ্যাঁ বাবুজি, আমি একবার গায়ে দেবার একটা শাল কিনে দিয়েছিলুম, সেটা বাবুজি একটা বুড়িকে দিয়ে দিলে। কে বুড়িটা? সে বাবুজি একটা বস্তির বুড়ি, খাটালে থাকে, ঘুঁটে বিক্রি করে বেড়ায়। প্রকাশ মামা বললে, ইস, তাহলে তো সর্বনাশ পাঁড়েজি, এখনো যে হাতে 4 লাখ টাকা রয়েছে। নগদ 4 লাখ টাকা? প্রকাশ মামা বললে, না, ব্যাংকে আছে, কিন্তু চেক কেটে দিলেই হলো, চেক বই তো তার সঙ্গেই রয়েছে। আর ভাবতে পারলে না প্রকাশ মামা। যতই ভাবছিল ততই তার মাথা গরম হয়ে যাচ্ছিল। এতদিন ধরে ভাগ্নেটাকে শিখিয়ে পড়িয়ে শেষকালে কিনা একটা অপগণ্ড হয়ে গেল সদা। ছোটবেলা থেকে কত মেয়ে মানুষের বাড়িতে সঙ্গে করে নিয়ে গিয়েছে, ভেবেছিল একদিন না একদিন সে মানুষ হবে। বেরোবার সময় বললে, আমি আসছি পাঁড়েজি, আমি এসে ভাত খাবো। তা এখন আবার কোথায় বেরোচ্ছেন? প্রকাশ মামা বললে, বেশি দেরি হবে না, আমি যাব আর আসবো, একটা জরুরি কাজে বেরোচ্ছি। আমি যাব আর আসবো, এসে ভাত খাবো। যদি বাবুজি এর মধ্যে এসে পড়ে তো আমি কি বলবো? বলবে আপনার মামা এসেছে, এসে আপনার জন্য বসে আছে, আমি না আসা পর্যন্ত যেন তাকে ছেড়ো না, বুঝলে? আমি যাব আর আসবো। বলে 2 পায়ে জুতো জোড়া গলিয়ে হন হন করে রাস্তায় বেরিয়ে পড়ল। বড় বাজারের ঘিঞ্জি রাস্তা, তার ওপর গিজগিজ করছে লোক। চলতে গেলে লোকের গায়ে ধাক্কা লেগে যায়, যেন দুনিয়ার সব লোক এখানে এসে হাজির হয়েছে। রাস্তার এক কোণে দাঁড়িয়ে ভেতরের পকেট থেকে মানি ব্যাগটা বার করে একবার দেখলে গোটা কয়েক টাকা রয়েছে তখনও। ওতেই তখনকার মতো কাজ চলে যাবে তার। তারপর সদা এলে টাকা চেয়ে নিলেই চলবে। ও দাদা, শুনুন। একটা বকাটে গোছের লোককে দেখে প্রকাশ মামা তাকেই ডাকলো। দেখে বোঝা যায় লোকটা মালটাল খায়। থতমত খেয়ে লোকটা দাঁড়িয়ে গেল। বললে, কি? প্রকাশ মামা জিজ্ঞেস করলে, আচ্ছা বলতে পারেন মশাই, শুঁড়িখানাটা কোন জায়গায়? শুঁড়িখানা? প্রকাশ মামা বললে, হ্যাঁ, শুঁড়িখানা। লোকটার মুখে বিস্ময়ের চিহ্ন দেখে প্রকাশ মামা আরো বিশদ করে বুঝিয়ে বললে, মানে মদের দোকান, দিশি মদের দোকান। আমি আগে অনেকবার এসেছি, এবার দিনের বেলা কিনা তাই চিনতে পারছি না, আগে রাত্রিরে এসেছিলাম তো। লোকটা খানিকক্ষণ প্রকাশ মামার দিকে কিরকম কটমট করে তাকিয়ে বললে, আমি জানি না, বলে হন হন করে যেদিকে যাচ্ছিল তেমনি আবার চলতে লাগলো। প্রকাশ মামার লোকটার দিকে হাঁ করে খানিকক্ষণ চেয়ে রইল। আশ্চর্য তো, মদের নাম শুনেই এমন ঘেন্না কেন? মদ কি খাবার জিনিস নয়? মদের নাম করে কি এমন অন্যায়টা করেছি? মনে বড় আঘাত লাগলো প্রকাশ মামার। না, এমন বেয়াদপি সহ্য করলে চলবে না। লোকটা যেদিকে যাচ্ছিল প্রকাশ মামা সেদিকেই দৌড়তে দৌড়তে চলল। অমশাই, শুনুন শুনুন। লোকটার কাছে যেতেই লোকটা শুনতে পেয়েছি, পেছন ফিরে দাঁড়ালো লোকটা। প্রকাশ মামা বললে, আপনি যে কটমট করে চাইলেন আমার দিকে, আমি কি করেছি আপনার? লোকটা আরো হতবাক, কিন্তু প্রকাশ মামা ছাড়বার পাত্র নয়। বললে, বলুন আমি কি করেছি আপনার? আমি তো শুধু আপনাকে জিজ্ঞেস করেছি শুঁড়িখানাটা কোথায়। তা আপনার গায়ে কি অমনি ফোসকা পড়ে গেছে? মদ কি এত ঘেন্নার জিনিস যে আপনি আমার দিকে অমন কটমট করে চাইলেন? লোকটা বললে, তা আমি কি মাতাল যে তুমি আমার কাছে শুঁড়িখানার হদিস জানতে চাইছো? প্রকাশ মামা চটে গেল। বললে, খবরদার বলছি, তুই তোকারি করো না, ভালো হবে না। লোকটা বললে, মাতালকে আবার তুই তোকারি করবো না তো কি আপনি আজ্ঞে করবো নাকি? তার মানে আমি মাতাল? আমি মদ খেয়েছি? লোকটা বললে, তা মাতাল নয় তো শুঁড়িখানার খবর জানতে চাইছো কি করতে শুনি? ঠাকুর পুজো করতে? প্রকাশ মামা শাসিয়ে উঠল। খবরদার বলছি, মাতাল বলো না আমাকে। মাতাল বলেছি, বেশ করেছি, মাতালকে মাতাল বলবো না তো কি বলবো?
শ্বশুর বলবো? সেটা ভালো হবে? সঙ্গে সঙ্গে ক্ষেপে গেছে প্রকাশ মামা। একেবারে লোকটার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু আশেপাশের কয়েকজন লোক হাঁ হাঁ করে একেবারে ছুটে এলো, এসেই প্রকাশ মামার হাতটা ধরে ফেলেছে। কি হলো মশাই, কি হলো? মুখ থাকতে হাতাহাতি কেন? প্রকাশ মামা একটু জোর পেলে বললে, দেখুন না মশাই, আমাকে শুধু মতো মাতাল বললে। কেন, উনি মাতাল বলতে গেলেন কেন? আপনি কি মদ খেয়েছেন? প্রকাশ মামা বললে, রামু, আমি মদ খেতে যাব? কোন দুঃখে মশাই? এই তো আমি হাঁ করছি আপনাদের সামনে, আপনারা শুকুন গন্ধ, শুকুন। বলে সকলের সামনে হাঁ করে বললে, কি মদের গন্ধ পেলেন আমার মুখে? পেলেন গন্ধ? কেউ হাঁ কিছুই বললে না। প্রকাশ মামা আবার বললে, দোষের মধ্যে আমি শুধু ওকে জিজ্ঞেস করেছি এখানকার শুরিখানাটা কোন দিকে, তা সেটা জিজ্ঞেস করাই আমার দোষ হয়ে গেল? একজন বললে, তা আপনি শুরিখানার খোঁজ নিতেই বা গেলেন কেন? আপনি কি মদ খান? প্রকাশ মামা বললে, আপনারাও তো দেখছি তেমনি লোক মশাই, শুরিখানার কথা জিজ্ঞেস করলেই অমনি মদ খাওয়া হয়ে গেল। আমার আত্মীয়দের মদের দোকান থাকতে পারে না? আমরা তো মশাই জাতের শুঁড়ি, জাত ব্যবসা করব তাতেও দোষ? আমাদের 7 পুরুষের মদের কারবার, এই মদের কারবার করেই আমার ঠাকুরদা সে যুগে রায় বাহাদুর হয়েছিল, তা জানেন? আমার কাকা মদের কারবার থেকে 2 লাখ টাকা দিয়েছিল দেশবন্ধু শিয়ার দাসের হাতে। সেই টাকায় এখন দেশ স্বাধীন হচ্ছে। মদের টাকা দেশ সেবার কাজে লাগাতে দোষ নেই, আর মদ খেলেই দোষ? অকাট্য যুক্তি সব। লোকগুলোর মুখ বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। প্রকাশ মামা আর দাঁড়ালো না সেখানে, সকলের মুখে জুতো মেরে অন্যদিকে চলে গেল। দেশ স্বাধীন হয়েছে না কলা হয়েছে? নিজের পয়সায় মদ কিনে খাবো, তারও স্বাধীনতা নেই, তখন দেশ স্বাধীন হয়ে লাভটা কি হলো? কিন্তু বড় বাজারে চেষ্টা করলে কি না পাওয়া যায়। খুঁজতে খুঁজতে শেষকালে সেই দোকানটা পাওয়া গেল। ঝাঁঝা করছে রোদ, কিন্তু সেই কড়া রোদের মধ্যেও দোকানে খদ্দেরের কমতি নেই। ভিড় ঠেলে একেবারে সামনের দিকে টাকাটা হাত বাড়িয়ে ধরে বললে, দেখি একটা 2 নম্বর পাঁট। বোতলটা নিয়ে পাশের একটা কাঠের বেঞ্চির ওপর আয়েশ করে বসল প্রকাশ মামা। তারপর কোঁচার খুঁট দিয়ে মালটা ছেঁকে গেলাসে ঢালতে লাগলো। তারপর কাঁচা পেঁয়াজ কুচু আর ভিজে ছোলা চিবোতে চিবোতে গেলাসটায় আলতো করে চুমুক দিলে। আহ! প্রকাশ মামার মনে হলো যেন সমস্ত শরীরটা জুড়িয়ে গেল। হোক দেশি মাল, কিন্তু মালটা খাঁটি। একটা পাঁটে ঠিক যেন সানালো না। আর তাছাড়া এত ঝামেলা, এত ঝঞ্ঝাটের পর কি এক পাঁটে সানায়? জিভটা ভিজোতেই সবটা শেষ হয়ে গেল। এবার একটা ছোট বোতল নিয়ে নিলে। তখন একটু গরম হলো শরীরটা। পকেটে তখন আরো কয়েকটা টাকা রয়েছে। প্রকাশ মামা আবার হাত বাড়িয়ে দিলে, আর একটা ছোট দেখি দাদা। আবার কাঁচা পেঁয়াজ কুচু আর ভিজে ছোলা খেতে খেতে বেশ মৌজ হলো যখন, তখন বেঞ্চি ছেড়ে উঠল। সকলকে বললে, সরো সরো, হাঁটো ভাই হাঁটো। মাতাল দেখে সব মাতালই রাস্তা করে দিলে। মাতালরাই মাতালদের চেনে। প্রকাশ মামার মেজাজ তখন তর হয়ে এসেছে। তখন আর তার খারাপ লাগছে না কিছুই, খারাপ লাগছে না কাউকেই। সবাই ভালো, সবাই গুড। মাথার ওপর কড়া সূর্যটাকেও যেন তখন চাঁদ বলে মনে হলো। বেশ স্নিগ্ধ, বেশ নীল। এই রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা। রিক্সাওয়ালাটা দৌড়ে কাছে এলো রিক্সাটা নিয়ে। বললে, কাহা জায়গা বাবুজি? প্রকাশ মামা বললে, না বাবা, কোথাও যাব না, শুধু বসবো তোমার রিক্সার ওপর, তুমি রিক্সাটা রাখো। রিক্সাটা সামনে নামিয়ে রাখতে প্রকাশ মামা তার ওপর উঠে বসল। রিক্সাওয়ালা রিক্সাটা টানতে যাচ্ছিল, কিন্তু প্রকাশ মামা বাধা দিলে। বললে, আরে টান তাহাই কেউ, টেনো না, এমনি দাঁড়িয়ে থাকো। রিক্সাওয়ালা জীবনে এমন খদ্দের কখনো দেখেনি। সে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর সবারই রিক্সার ওপর চুপ করে বসে থাকবে, এ কখনো সম্ভব? কয়েকজন লোক জড়ো হয়ে গেল কাণ্ড দেখে। বড় বাজারে কারণে অকারণেই লোক জড়ো হয়। সবাই জিজ্ঞেস করলে, ও মশাই, আপনি যাবেন কোথায়? প্রকাশ মামা বললে, কোথাও যাব না। কোথাও যাবেন না তো এমনি করে রিক্সার ওপর বসে থাকবেন? হ্যাঁ, আমি এখানে বসে থাকবো, বসে বসে ঘুমোবো, তাতে তোমাদের কি? একজন ততক্ষণে গন্ধ পেয়ে গেছে, বলে উঠল, ওরে মাতাল রে, লোকটা মাতাল। কি বললে? আমি মাতাল? তা আপনি ওখানে বসে থাকবেন কেন? হয় আপনি কোথাও যান, না হয় রিক্সা থেকে নেমে পড়ুন, আর ঘুমোতে হয়তো বাড়িতে গিয়ে ঘুমোন।
প্রকাশ মামা বললে, না, আমার ইচ্ছে আমি এ চাঁদোয়া আলোর তলায় ঘুমোবো। তখন লোকগুলো খেপে উঠল। সবাই হাত ধরে টানলে, এই শালা নাম, নাম শালা। না, আমি নামবো না। তবে রে মাতাল, বলে সবাই মিলে প্রকাশ মামাকে ধরে নামিয়ে দিলে। প্রকাশ মামার যেন তখন একটু চৈতন্য হয়েছে। চারদিকে এত ভিড় দেখে অবাক হয়ে গেল সে। বললে, কে কে তোমরা? একজন তার মাথায় চাঁটি মারলে। আরে মারছো কেন? আরো একজন সুবিধে পেয়ে পেছন থেকে জামা ধরে টানতে লাগলো। সামনে পেছনে যে যেখান থেকে পারছে ঠেলে দিচ্ছে। প্রকাশ মামা এদিকে চায় তো ওদিক থেকে ঠেলে, ওদিকে চায় তো এদিক থেকে ঠেলে। না, নেশাটা জমতে দিলে না শালারা। প্রকাশ মামা অন্যদিকে পালিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু সব দিকেই লোক গিজগিজ করছে। শেষকালে একটা ফাঁক দেখে মরিয়া হয়ে পালিয়ে বাঁচবার চেষ্টা করতে লাগলো, কিন্তু সবাই পেছন পেছন তাড়া করে গেল। তখন প্রকাশ মামা প্রাণপণে দৌড়তে লাগলো। পেছনের সবাই চেঁচিয়ে বলে উঠল, চোর চোর! চোর চোর শুনে আরো কিছু লোক এসে জুটল। বড় বাজারের ভিড় জমাবার লোকের অভাব নেই। সেখানে সবাই কাজের লোক, আবার সবাই বেকার। দৌড়তে দৌড়তে একটা বড় রাস্তার ওপর পড়তেই হঠাৎ হাঁ 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 চিৎকার উঠল, আর সঙ্গে সঙ্গে একটা মাল বোঝাই লরির ব্রেক কষার কর্কশ শব্দ। কি হলো মশাই, কি হলো? আশেপাশে যারা কর্মব্যস্ত মানুষ ঘোরাঘুরি করছিল তাদের সকলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সবাই আঁতকে উঠেছে এই অপ্রত্যাশিত দুর্ঘটনায়। কোথাও কিছু নেই, হঠাৎ গলির ভেতর থেকে লোকটা অমন দৌড়ে বেরোলই বা কেন? বড় রাস্তায় বেরোবার সময় চারদিক দেখে শুনে বেরোতে হয়তো। যারা পেছন থেকে এতক্ষণ তাড়া করছিল তারা আর এগোলো না। এখনই আবার পুলিশ পাহারাওয়ালা আসবে, তখন সাক্ষী হতে বলবে, চাক্ষুষ সাক্ষ্যদের জবানবন্দি নেবে। অত ঝঞ্ঝাটে যেতে আছে, তার চেয়ে সসম্মানে কেটে পড়াই ভালো। নিয়তি মশাই, নিয়তি, একেই বলে নিয়তি। প্রকাশ মামা তখন লরির তলায় পড়ে কার কাছে নিঃশব্দে তার আর্জি জানাচ্ছে কে জানে। মা কালী না মা মঙ্গলচণ্ডী কার কাছে হুইস্কি খাবার প্রার্থনা জানিয়ে তার শেষ স্বাদ নিবেদন করছে তাই বা কে জানে। ইহকাল পরকাল কোনো কাল বলে যদি কোথাও কিছু থাকে, তো প্রকাশ মামার স্বাদ কি তারা কেউ মেটাতে পারবে? কেউ কি কোনোদিন প্রকাশ মামাদের খাই মেটাতে পেরেছে? প্রকাশ মামার দিদি তা মেটাতে পারেনি, প্রকাশ মামার জামাইবাবুও তা মেটাতে পারেনি, তারপর আর ভাগ্নেও তা মেটাতে পারলে না। জায়গাটা তখন টাটকা রক্তে একেবারে লাল হয়ে গেছে। সমস্ত লোকের পায়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ফ্যাকাশে পিচের রাস্তার উপর যেন রক্তগঙ্গা বইছে। নৈহাটির বাড়ির মধ্যে তখন আর এক দৃশ্য। আসলে এ দৃশ্য নয়, দৃশ্যান্তর। একটু আগেই যে বাড়িতে ঝড় বয়ে গেছে তার সামান্যতম চিহ্নও তখন আর কোথাও নেই। সমস্ত বাড়িটা তখন স্তব্ধ। নয়নতারা খেয়েছে কি খায়নি সে খবর রাখবার দরকার নেই যেন নিখিলেশের। নয়নতারার চোখ মুখের চেহারা দেখে তার সঙ্গে কথা বলতেও তার ভয় হয়েছে। এত বড় দুর্যোগ যে নিখিলেশ শেষ পর্যন্ত সামলাতে পেরেছে, এইটাই যথেষ্ট। এই সব কাণ্ড দেখে গিরিবালাও যেন কেমন নির্বাক হয়ে গিয়েছিল। নিখিলেশ তখন নিজের খাটের ওপর চিত হয়ে শুয়েছিল। কোথাও কোনো দিকে আর কোনো আশার চিহ্ন নেই, কেউ আর তার নেই। সে এই বিরাট পৃথিবীতে একলা। একলাই তাকে তার এই শরীরটার মতো এই সংসারটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। প্রতিদিন তাকে অফিস যেতে হবে, প্রতি মাসে তাকে তার মাসকাবারি গোনাগুন্তি মাইনের টাকাটা নিয়ে আসতে হবে। কেউ আর তাকে সাহায্য করবে না। নয়নতারা চাকরি করবে না আর। নয়নতারা তার মাইনের টাকা বাড়িতে এনে তার সংসারে স্বাচ্ছল্য বাড়াতে আর সাহায্য করবে না। তাহলে তাহলে কি করবে সে? যা করে সে এতদিন চালাচ্ছে তেমনি করেই শেষ দিন পর্যন্ত চলবে। তারপর একদিন যখন রিটায়ার করবে তখন শুরু হবে তার পেনশন। এখন যে অবস্থা তার চলছে সে অবস্থা তখন আরো খারাপ হবে। তখন কি করে শেষ জীবনটা চলবে তার? এ কথা বহুদিন ধরেই ভাবছিল নিখিলেশ, কিন্তু আজকের ঘটনাটার পর ভাবনাটা যেন আরো জটিল হয়ে উঠল। সত্যিই যদি শেষ পর্যন্ত নয়নতারা সদানন্দ বাবুর সঙ্গে চলে যেত তাহলে কি হতো? আর তাছাড়া আজ না হয় নিখিলেশ নয়নতারাকে কোনো রকমে বাড়িতে আটকে রাখতে পেরেছে, কিন্তু কাল কাল যখন নিখিলেশ অফিসে চলে যাবে তখন যদি আবার সদানন্দবাবু আসে আর নয়নতারা যদি তার সঙ্গে চলে যায়, তখন কে তাকে আটকাবে? কে তাকে ধরে রাখবে?
চিরকাল তো কেউ অফিস কামাই করে বউকে পাহারা দিতে পারে না। আর একটা উপায় আছে অবশ্য। নয়নতারার ঘরের বাইরে থেকে তার দরজায় তালা লাগিয়ে দিতে পারে। কিন্তু তাই কি সম্ভব? নয়নতারাই কি সেই রকম মেয়ে যে সেটা মাথা পেতে সহ্য করবে? নিখিলেশের মনে হলো আজ রাতে আর তার ঘুম আসবে না। কিন্তু হঠাৎ খেয়াল হলো ঘরের আলোটা তখনও জ্বলছে। উত্তেজনায় উদ্বেগে সে আলোটা নিবোতেও ভুলে গিয়েছিল। বিছানা থেকে উঠল নিখিলেশ। আলোর সুইচটা বন্ধ করে দিয়েই সে বিছানায় এসে লুটিয়ে পড়বে। ঘুমোবার জন্য একবার শেষ চেষ্টা করে দেখবে সে। কিন্তু টেবিলের ওপর নজর পড়তেই দেখলে কার যেন একটা ব্যাগ পড়ে রয়েছে সেখানে। লম্বা চওড়া একটা প্লাস্টিকের ব্যাগ। নিখিলেশ ব্যাগটা হাতে তুলে নিলে। এটা কার? হঠাৎ মনে পড়ে গেল সদানন্দবাবুর হাতে তো সে এটা দেখেছিল। সেই ফেলে গেছে নাকি? হয়তো ভুল করে ফেলে গেছে। অত কাণ্ডের মধ্যে এটা নিয়ে যেতে ভুলে গেছে। ব্যাগের মুখটা সে খুলে দেখলে তেমন কিছুই নেই ভেতরে। নিখিলেশ ভেবেছিল হয়তো টাকা কড়ি কিছু আছে, কিন্তু ভেতরে হাত ঢুকিয়ে দিতেই কি একটা ভাঁজ করা কাগজ বেরোলো। কাগজটা খুলতেই দেখলে একটা চিঠি, আর তার সঙ্গে একটা চেক, ক্রস চেক। নিখিলেশের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত শিরাগুলোর ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। এ কিসের চিঠি? কার চিঠি? কিন্তু চিঠির ওপরেই নিখিলেশ আর নয়নতারার নাম দেখে আরো অবাক হয়ে গেল। বেশ স্পষ্ট অক্ষরে শিরোনামায় লেখা রয়েছে নিখিলেশ বন্দ্যোপাধ্যায় আর নয়নতারার নাম। তার নিচের লাইনে লেখা রয়েছে, নিখিলেশ বাবু, আজকে আমি যে কথা বলতে এসেছিলাম তা মুখে বলতে পারবো না বলে এই চিঠিতে লিখে এনেছি। একদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি নয়নতারাকে স্ত্রীর মর্যাদা কেন দিইনি তা আমি আপনাদের মুখে জানিয়েছিলাম। কিন্তু যুক্তিটাই তো জীবনে বড় কথা নয়। যুক্তির ওপরে আর একটা কথা আছে যা যুক্তি তর্কের ঊর্ধ্বে। আমি আপনাদের সংসারের অভাব অনটনের কথা নিজের চোখে দেখে এসেছি। সে অভাব অনটন আমি দূর করতে পারবো এমন অহংকার আমার নেই। কিন্তু তবু সে অভাব দূর করবার আশায় আমার সামান্য প্রচেষ্টা এই সঙ্গে জুড়ে দিলাম। জানি আপনাদের চাহিদা মেটানো আমার সাধ্যাতীত, তবু এই সামান্য দান গ্রহণ করলে আমি কৃতার্থ হব। আমাকে খুঁজে বার করে কৃতজ্ঞতা জানাবার চেষ্টা করবেন না, কারণ এখন থেকে আমি চেনা জানা সকলের দৃষ্টির আড়ালে চলে যাব এই মনস্থ করেছি। আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। ইতি। চিঠিটা পড়ে শেষ করার পর চেকটার দিকে আবার দেখলে নিখিলেশ। 4 লাখ টাকা। নিখিলেশের মনে হলেও সে হয়তো পড়ে যাবে। হাত পা তার অবশ হয়ে আসছে। চিঠিটা নিয়ে সে বিছানার ওপর গিয়ে বসল। আবার পড়তে লাগলো চিঠিটা। আবার পড়তে লাগলো চেকের অঙ্কটা। একবার শুধু একটু সন্দেহ হলো সে ভুল দেখছে না তো, সে জেগে আছে তো ঠিক। একে একে বার কয়েক সে চিঠিটা আর চেকটা পড়ল। তারপর মনে হলো সদানন্দ বাবুর ওপর সে সত্যি অবিচার করেছে। যে মানুষ এত ভালো, এত উদার, তার সঙ্গে সত্যি সে খারাপ ব্যবহার করেছে। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পাশের দরজা ঠেলতে লাগলো নিখিলেশ। নয়নতারা, নয়নতারা, ওঠো ওঠো। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় নিখিলেশ আবার ডাকলে, নয়নতারা, নয়নতারা, দরজা খোলো। এই দেখো সদানন্দবাবু কি চিঠি লিখে রেখে গেছেন। আগে হলে হয়তো নয়নতারা দরজা খুলত না, কিন্তু সদানন্দবাবুর চিঠির কথা শুনে নয়নতারা দরজার খিল খুলে দিলে। বললে, কি বলছো তুমি? নিখিলেশ হাতের চিঠি আর তার সঙ্গে লাগানো চেকটা নয়নতারার দিকে বাড়িয়ে ধরলে। বললে, এই দেখো সদানন্দবাবু তোমার আর আমার নামে কি চিঠি লিখে রেখে গেছেন। নয়নতারা চিঠিটা হাতে নিয়ে মনে মনে পড়তে লাগলো। চেকটাও দেখলে মন দিয়ে খানিকক্ষণ ধরে। পড়তে পড়তে যেন খানিকক্ষণের জন্য তন্ময় হয়ে গিয়েছিল সে। তারপর নিখিলেশের দিকে মুখ তুলে চাইলে। চোখ দুটো তখন তার ছলছল করছে। নিখিলেশ বললে, একটা ব্যাগের মধ্যে এইটে পড়েছিল। আমি প্রথমে দেখতে পাইনি। আলো নেবাতে গিয়ে দেখি টেবিলের ওপর এই ব্যাগটা পড়ে আছে। তার ভেতরে এইটে ছিল। নয়নতারার মুখ দিয়ে কোনো কথা বেরোল না।
নিখিলেশ যেন এই ঘটনায় একেবারে বিমূঢ় হয়ে গেছে। জীবনের সমস্ত হিসেব যেন হঠাৎ তাদের দুজনের কাছে বেহিসেব হয়ে গেছে এক মুহূর্তে। যে অঙ্ক দিয়ে সংসারী মানুষ সংসারের সবকিছুর মূল্যায়ন করে, সেই গোড়ার অঙ্কতেই যেন তাদের গড়মিল হয়ে গেছে হঠাৎ। 1 ঘন্টা আগে যে বিপর্যয়ের চূড়োয় দাঁড়িয়ে তারা চরম সর্বনাশের জন্য প্রস্তুত হয়ে প্রতীক্ষা করছিল, টাকার প্রলেপ লাগিয়ে সদানন্দ যেন তাদের সেই সমস্ত বিপর্যয়, সমস্ত ক্ষত নিরাময় করে দিয়েছে। নিখিলেশ বললে, অথচ দেখো, এখন ভাবতেও লজ্জা হচ্ছে আমি সদানন্দ বাবুর সঙ্গে কি অভদ্র ব্যবহারই না করেছি। তারপর হঠাৎ তার কি মনে হলো, বললে, একটু দাঁড়াও, দৌড়ে গেলে হয়তো এখনো স্টেশনে তাকে ধরতে পারা যাবে। নয়নতারা বললে, তুমি এখন স্টেশনে যাবে নাকি? নিখিলেশ ততক্ষণে জামাটা গায়ে গলিয়ে নিয়েছে। তাড়াতাড়ি বাইরে যেতে যেতে বললে, সত্যি বলছি, আমি ভাবতে পারিনি মানুষ এত ভালো হতে পারে। দেখি যদি তাকে ধরে আনতে পারি। নয়নতারা পেছন থেকে একবার শুধু বললে, আমি যাব তোমার সঙ্গে? নিখিলেশ বললে, না, তুমি আর কেন মিছিমিছি এত রাত্রিরে কষ্ট করবে? নয়নতারা বললে, তাহলে তুমি গিয়ে তাকে বলো আমি তাকে আসতে বলেছি। বলো সে না এলে আমি রাগ করব। নিখিলেশের আর তখন কোনো জ্ঞান নেই। রাস্তাটা ধরে সোজা স্টেশনের দিকে জোরে জোরে চলতে লাগলো। কিন্তু তাকে বেশি দূর আর যেতে হলো না। রানাঘাট লোকালটা তখন হু হু করে স্টেশনে এসে পৌঁছল। আর আধ মিনিট থেমেই প্ল্যাটফর্মের সমস্ত প্যাসেঞ্জারকে তুলে নিয়ে আবার কলকাতার দিকে রওনা দিলে। তবু নিখিলেশ স্টেশনের প্ল্যাটফর্ম লক্ষ্য করে চলতে লাগলো। শেষ পর্যন্ত নিখিলেশ প্ল্যাটফর্মে গিয়ে একবার খুঁজে দেখবে সদানন্দবাবু আছে কিনা। কিন্তু নিখিলেশ জানত না যে মানুষ এমন করে নিজের সর্বস্ব পরকে দিয়ে নিঃস্ব হতে পারে, তাকে ফিরিয়ে আনে এমন ক্ষমতা ভূভারতে কারো নেই। এমনকি নিখিলেশ বা নয়নতারা কারো বিধাতা পুরুষেরই তখন এমন সাধ্য নেই যে তাকে আবার তাদের এই ভাঙা সংসারের মাথায় এনে প্রতিষ্ঠা করে। কিন্তু ওদিকে রানাঘাট লোকালের একটা কামরার এক কোণে বসে তখন সদানন্দ জানলার বাইরের দুর্ভেদ্য অন্ধকারের দিকে এক দৃষ্টে চেয়ে আছে নিজের মনের এক অনির্দেশ্য আবাং মনসগোচর বিশ্ব নিয়ন্তার কাছে একটা প্রার্থনাই শুধু করে চলেছে। সে বলছে, আমি জেনেছি তুমি আছো। এই বিশ্ব সৃষ্টির অনাদি অনন্ত স্বরূপ হয়ে তুমি আমাদের অন্তরেই বিরাজ করছো। তাই আজ তোমাকেই আমি জানিয়ে গেলাম আমার শেষ প্রার্থনা। তোমাকে জানিয়েই আমার ঊর্ধ্বতন পিতৃপুরুষের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। লোকে জানুক আমি পাগল, লোকে বলুক আমি নির্বোধ, তাতে আমার কোনো ক্ষতি নেই। আজ আমি সমস্ত লাভ ক্ষতির বাইরে সমস্ত দেনা পাওনার সীমান্ত অতিক্রম করে সুদূর নির্বাসনে আশ্রয় নিতে চলেছি। আজ আমার নিজের জন্য আর কিছু কাম্য নেই। শুধু কামনা করি মানুষ সৎ হোক, মানুষ সুখী হোক, মানুষের মঙ্গল হোক, মানুষের শুভ হোক, আর আমি কিছু চাই না। আর এদিকে নিখিলেশ তখন নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মের উপরে একে একে প্রত্যেকটা লোকের মুখের দিকে চেয়েছে, শুধু একটা মুখকেই খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করে চলেছে। কোথায় গেল সেই মানুষটা? সেই মহানুভব মহৎ মানুষটাকে খুঁজে বার করা তার কাছে যেন একান্ত অপরিহার্য। আর নয়নতারাও সেই বোসপাড়ার বাড়িটার সদর দরজার সামনে রাস্তার দিকে তাকিয়ে সবরীর প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যার জন্য নিখিলেশ আর নয়নতারার এই উদ্গ্রীব প্রতীক্ষা, সে মানুষটা তখন আরো দূরে, আরো অনেক দূরের পথে চলতে শুরু করেছে। তার মনে তখন আর কোনো ক্ষোভ নেই, আর কোনো খেদ নেই। এবার সে প্রায়শ্চিত্ত করেছে। এবার আর কারো কোনো দুঃখ থাকবে না। নবাবগঞ্জ থেকে নিরক্ষরতা দূর হবে। নবাবগঞ্জের লোক ব্যাধি থেকে মুক্তি পাবে। নয়নতারার সংসারের সমস্ত আর্থিক কষ্ট দূর হবে। সবাই সুখী হবে, সকলের মঙ্গল হবে, সকলের শুভ হবে। শুভায় ভবতু। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।